বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 15ই নভেম্বর 2025। আমাদের আহ, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উপলক্ষে আমরা যে পড়া সেখানকার দেওয়ানি কার্যবিধির আজকে অষ্টম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা শুরু করব 22 আদেশ। পক্ষগণের মৃত্যু, বিবাহ, অসচ্ছলতা, ডেথ, ম্যারেজ এন্ড ইনসলভেন্সি অফ পার্টিস। দেখেন, একটা মামলায় পক্ষ থাকে দুইটা, বাদী এবং বিবাদী। বাদী মারা গেলে বিবাদী বেঁচে আছে, মামলার কি হবে? বাদী বেঁচে আছে, বিবাদী মারা গেছে, মামলার কি হবে? বাদী বিবাদীর কেউ বিবাহ করছে, মামলায় কি হবে? বাদী বিবাদীর কেউ দেউলিয়া হয়ে গেছে, মামলা কি হবে? এই সমস্যাগুলো আলোচনা করছে কত আদেশে? 22 আদেশে। তো 22 আদেশে মোট 4টা ফলাফল নিয়ে আলোচনা করছে। প্রথমে দেখেন যে 1 নাম্বার, কোন পক্ষের মৃত্যু, 1 থেকে কত বিধি? 6 বিধি। কোন পক্ষের বিবাহ, 7 বিধি। কোন পক্ষের দেউলিয়াত্ব, কত বিধি? 8 বিধি। স্বার্থ হস্তান্তর বিধি কত? 10। তাহলে এখানে প্রথমে আমরা চলে আসি কোন পক্ষের মৃত্যু। একটা মামলায় বাদী অথবা বিবাদীর মধ্য থেকে যদি কেউ মারা যায়, আমি একটু বলে নিই। বাদী অথবা বিবাদীর পক্ষ থেকে মানে মধ্য থেকে কেউ যদি মারা যায়, তাহলে সেই মামলার ফলাফল কি হবে? দেখেন, ফৌজদারি কার্যবিধি আমরা শেষ করে এসেছি। ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি মামলায় যদি বাদী মারা যায়, নালিশকারী বা রাষ্ট্রপক্ষ সংবাদদাতা মারা যায়, তাহলে মামলা চলবে, সমস্যা নাই। নালিশি মামলা হলে তার বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে। এখন যদি বলেন যে স্যার, নালিশি মামলায় ফৌজদারি কার্যবিধিতে যে বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে, ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ফৌজদারি কার্যবিধির ধারায় নাই। তবে উচ্চ আদালতের নজিরে বলছে যে নালিশি মামলায় যদি নালিশকারী মারা যায়, তাহলে তার বৈধ প্রতিনিধিরা ওই মামলা চালাই নিতে পারবে। যে জায়গা ধারা নাই সে জায়গায় তো আমার লাগে কারে? নজির। তো আর ফৌজদারি মামলায় আসামি মারা গেলেই মামলা বাতিল। যদি একমাত্র আসামি হয় তাহলে মামলা মারা গেলে মামলা বাতিল। আর যদি আসামি 5 জন, একজন মারা গেছে, তাহলে যে মারা গেছে তার টুকু বাতিল, আর বাদ বাকি টুকু কি চলবে। এখন দেওয়ানি মামলায় চলে আসি। দেওয়ানি মামলায় দেখতে হবে যে মারা গেলে ওই মামলায় আহ পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে কিনা। সকল মামলায় পক্ষভুক্ত হওয়া যায় না। দেওয়ানি মামলায় বাদী মারা গেলে বাদীর বৈধ প্রতিনিধিরা পক্ষভুক্ত হতে পারবে, বিবাদী মারা গেলে বিবাদীর বৈধ প্রতিনিধিরা পক্ষভুক্ত হতে পারবে। এবং এই পক্ষভুক্ত হওয়ার সময় হলো 90 দিন। কতদিন? 90 দিন। 90 দিন। একটু পরে বলবো, আগে শুনেন। কিন্তু সকল মামলায় পক্ষভুক্ত হওয়া যায়। ধরেন একটা মামলা হলো টাকা, একজন ব্যক্তি 5 লাখ টাকা পায় বিবাদীর কাছে। এখন মামলা চলাকালীন সময় লোকটা মারা গেছে, তাহলে ওই ব্যক্তির যে বৈধ প্রতিনিধি আছে, ছেলে মেয়ে ভাই, তারা ওই মামলায় পক্ষভুক্ত হতে পারবে। কিন্তু মামলাটা যদি হয় দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের, যদি ধরেন ওয়াইফ মারা গেছে, মামলা ওয়াইফ তো বিবাদী ধরেন, আর স্বামী হচ্ছে বাদী। ওয়াইফ মারা গেছে, এখন শালী যদি এসে বলে যে বোনের জায়গা আমি পক্ষভুক্ত হব, বা স্বামী মারা গেছে, এই জায়গা স্বামীর বড় ভাই বা ছোট ভাই এসে বললো যে আমরা পক্ষভুক্ত হব, এই মামলায় পক্ষভুক্ত হইয়া উনি কি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার করতে পারবে? না। সো এই মামলায় পক্ষভুক্ত হওয়ার সুযোগ নাই। তাহলে সকল দেওয়ানি মামলায় কিন্তু পক্ষভুক্ত হওয়ার সুযোগ নাই। যে মামলায় পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে সেই জায়গা অবশ্যই পক্ষভুক্ত হতে পারবে। এবং পক্ষভুক্ত হওয়ার সময় কতদিন? 90 দিন। এখন একটু শুনেন, আমরা তো পড়বো, তার আগে বলে নিই। এই 90 দিন, বাদী মারা গেলে বা আপিলকারী মারা গেলে 22 আদেশের 3-এ 90 দিনের মধ্যে পক্ষভুক্ত হবে তার বৈধ প্রতিনিধি। আর বিবাদী মারা গেলে বা প্রতিবাদী মারা গেলে তার বৈধ প্রতিনিধিরা পক্ষভুক্ত হবে 22 আদেশের 4-এ। কতদিন? উভয় ক্ষেত্রে কতদিন? 90 দিন। এই যে বাদী বা বিবাদীর বৈধ প্রতিনিধিরা কোন মামলায় পক্ষভুক্ত হওয়ার যে প্রক্রিয়া, এটার বলে কায়মোকাম। কি বলেন? কায়মোকাম। কোন মামলায় বাদী বা বিবাদী মারা গেলে তাদের বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হওয়ার যে প্রক্রিয়া, এটারে কি বলে? কায়মোকাম। বুঝছেন? সো যদি বলে যে কায়মোকাম সম্পর্কে আছে কত আদেশে? 22 আদেশে। কায়মোকাম কারে বলে? বাদী বা বিবাদী কোন মামলায় যদি মারা যায়, তাদের বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হওয়ার যে প্রক্রিয়া, তাকেই কি বলে? কায়মোকাম। তাহলে বাদী বিবাদী মারা গেলে পক্ষভুক্ত হতে হবে কতদিনের মধ্যে? এই যে এবার পড়ি, আসেন। মকদ্দমার কোন পক্ষ মারা গেলে নিম্নলিখিত ফলাফল হতে পারে, নিম্নলিখিত পদক্ষেপ নিতে হতে পারে। একমাত্র বাদী বিবাদী মারা গেলে, একমাত্র বাদী বা বিবাদী মারা গেলে যদি মকদ্দমা করার, আন্ডারলাইন করেন, অধিকার টিকে থাকে, রাইট টু সু সার্ভাইভস।
তাহলে বাদী বা বিবাদীর উত্তরাধিকার বা আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার আবেদন করতে হবে। কিন্তু মকদ্দমার অধিকার টিকে না থাকলে, রাইট টু সু সার্ভাইভ না থাকলে মকদ্দমাটি কি হতে পারে? বাতিল হতে পারে। যেখানে অনেক বাদী এবং বিবাদীর মধ্যে একজন মারা যায় এবং জীবিত বাদী এবং বিবাদীর মধ্যে মকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রে আদালত মকদ্দমা অগ্রসর হতে পারে। কিন্তু জীবিত বাদী বা বিবাদীদের পক্ষে মকদ্দমা করার অধিকার বিদ্যমান না থাকলে সেই ক্ষেত্রে পক্ষভুক্ত করার আবেদন না করলে মকদ্দমাটা কি হবে? বাতিল হবে। তো এখন আমরা চলে আসি তামাদি মেয়াদ। এই পক্ষভুক্ত করার তামাদি মেয়াদ, এই যে মৃত বাদী বিবাদী আপিলকারী প্রতিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার মকদ্দমা অগ্রসর হওয়ার তামাদি মেয়াদ গোল্ডেন 90 দিন। এই 90 দিনের মধ্যে পক্ষভুক্ত হতে হবে। তামাদি আইনের 176 আর গোল্ডেন 100 কত? 77। বাদী এবং আপিলকারীর ক্ষেত্রে হলো 176, আর বিবাদী এবং প্রতিবাদীর ক্ষেত্রে 177। যদি বলেন তার প্রতিবাদী কি, প্রতিবাদী হলো আপিল মামলায় যিনি আপিল করে তাকে বলে আপিলকারী, যার বিরুদ্ধে আপিল করে তাকে বলে প্রতিবাদী বা রেসপন্ডেন্ট। বুঝছেন? এই জিনিসগুলো এখন থেকে শিক্ষা নিবেন, তাহলে লিখিততে যে সুবিধা হবে। ধরেন একটা আপিলের দরখাস্ত আসছে, এখন আপিলের দরখাস্তে বাদী বিবাদী লিখলে হবে না। আপিলের দরখাস্তে যিনি আপিল করছে তারা কি? আপিলকারী। আর যে যার বিরুদ্ধে আপিল করছে বাংলায় যদি লেখেন লিখবেন প্রতিবাদী, ইংরেজিতে লিখলে কি? রেসপন্ডেন্ট। রিভিশনের ক্ষেত্রে যিনি রিভিশন করছে তিনি রিভিশনার বা পিটিশনার, আর যার বিরুদ্ধে রিভিশন করছে সে রেসপন্ডেন্ট না, সে অপোজিট পার্টি, অপরপক্ষ। বুঝছেন? সো রেসপন্ডেন্টের ক্ষেত্রে কজ টাইটেলে দুইজনের নাম দুই রকম, আপিলের ক্ষেত্রে দুই রকম। সিআর মামলায় কমপ্লেইনেন্ট ভার্সেস অ্যাকিউজড, কমপ্লেইনেন্ট ভার্সেস অ্যাকিউজড। জিআর মামলায় প্রসিকিউশন ভার্সেস অ্যাকিউজড। এই জায়গা জিআর মামলা লেখে স্টেট ভার্সেস অমুক, ওই জায়গা বাদীর নাম থাকে না। তো ভাইবা ক্লাসে পড়াচ্ছিলাম, আপনারা কোর্টে যে বলেন যে পিডব্লিউ 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 তিনটা অর্থ আছে: প্রসিকিউশন উইটনেস, প্লেইন্টিফ উইটনেস, প্রোডাকশন ওয়ারেন্ট। প্রোডাকশন ওয়ারেন্ট। প্রসিকিউশন উইটনেস হলো জিআর বা সিআর মামলায়, জিআর বা সিআর মামলায় যখন চার্জ গঠন হয়ে যায় তখন সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ারে বলে পিডব্লিউ। ওই যে পিডব্লিউ 1 এই কথা বলছে, পিডব্লিউ 2 এই কথা বলছে। তাহলে জিআর মামলায় প্রসিকিউশন উইটনেস, সিআর মামলায় প্রসিকিউশন উইটনেস। বুঝেন কিনা? যদি হয় সিআর মামলা, সিআর মামলায় বলে সরি, যদি হয় সিভিল মামলা তাহলে বলবে পিডব্লিউ, প্লেইন্টিফ উইটনেস। কি? প্লেইন্টিফ উইটনেস। বুঝেন কিনা? যদি হয় আরেকটা আছে যে প্রোডাকশন ওয়ারেন্ট। প্রোডাকশন ওয়ারেন্ট কি? সাধারণত যারা গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তি প্রতি ধার্য তারিখে আদালতে তারা নিয়ে আসে নাকি। এখন আপনি জামিন শুনানি করতে চান, আবার আসামিরেও আনতে চান, ধার্য তারিখ না, ধার্য তারিখের আগেই জামিন শুনানি করবেন এবং আসামির আদালতে উপস্থিত রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আদালতে আবেদন করতে হবে প্রোডাকশন ওয়ারেন্টের, ইওর অনার, যে আমার আসামিরে অমুক তারিখে যেন আদালতে নিয়ে আসা হয়, হাজির করা হয়। তো ধার্য তারিখ ব্যতীত অন্য কোনো তারিখে যদি তাকে হাজির করতে হয় আদালতে, গ্রেফতারকৃত আসামি যে জেলখানায় আছে, তখন যে যেটার আবেদন করে তখন যে ওয়ারেন্ট আদালত ইস্যু করে এটারে কি বলে? প্রোডাকশন ওয়ারেন্ট বা পিডব্লিউ। সো এক পিডব্লিউর কিন্তু 3 ধরনের মিনিং আছে। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। যাই হোক, অপ্রাসঙ্গিক কথা বললাম, অ্যাকচুয়ালি অপ্রাসঙ্গিক না, জানা দরকার। তো তাহলে কায়েম মুকামের তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। এখন আমরা চলে আসি যে 90 দিনের মধ্যে ধরেন কেউ পক্ষভুক্ত হয় নাই, এটা না হয় স্বাভাবিক, দেখা গেল মানুষ তার শোকে বিহ্বল হয়ে পড়ে বা জানতো না যে মামলা অ্যাকচুয়ালি পক্ষভুক্ত হওয়া যাবে কি যাবে না। নির্ধারিত সময় অর্থাৎ 90 দিনের মধ্যে পক্ষভুক্ত করার আবেদন না করলে আদালত মোকদ্দমাটি বাতিল করতে পারে। আর বাদী পক্ষ আবেদন না করলে বাদীর মামলা, বিবাদী পক্ষ আবেদন না করলে বিবাদীর মামলা বাতিল হবে। বুঝেন কিনা? বাদী যদি মামলা না আবেদন না করে বাদীর মামলা অ্যাবেইট হবে, বিবাদী আবেদন না করলে বিবাদীর মামলা কি? অ্যাবেইট হবে। বাতিল এই জায়গা কিন্তু খারিজও না নিষ্পত্তিও না, এটা কি? বাতিল। বাদী যদি আবেদন না করে বাদীর মামলা বাতিল, বিবাদী আবেদন না করলে বিবাদীর মামলা বাতিল। এখন আমরা চলে আসি, মামলা বাতিল যদি হয় তাহলে প্রতিকার কি? এটা গুরুত্বপূর্ণ ভাই, পরীক্ষায় প্রশ্ন আসে যে মকদ্দমার কোনো পক্ষের মৃত্যুর কারণে 90 দিনের মধ্যে পক্ষভুক্ত করার আবেদন না করায় আদালত মকদ্দমাটি বাতিলের আদেশ দিলে মকদ্দমা বাতিলের আদেশ রদের জন্য 9 বিধির অধীন এবং সরাসরি রদের জন্য 9 ক বিধির অধীন আবেদন করা যাবে। বাতিল আদেশ বাতিল যদি হয় মামলা, তাহলে বাতিল আদেশটা বাতিলের আবেদন করা যাবে 22 আদেশের 9 আর 9 ক। বাতিল আদেশ রদ,
বাতিল আদেশ রদ হলো 9, সরাসরি রদ হলো 9 ওই যে 9 আদেশের 9, 9 আদেশের 9 ক, 9 আদেশের 13, 9 আদেশের 13 ক, মনে আছে? তো এই জায়গাও যে মামলাটা অ্যাবেট হইছে, এই অ্যাবেটমেন্টটারে সেট অ্যাসাইড করার আবেদন করবে 22 আদেশের 9, 60 দিন, 60 ডেজ। এই দেওয়ানি কার্যবিধিতে একটাই ব্যতিক্রম, মোটামুটি বাদ বাকি যত জায়গা খারিজ আছে, রদ আছে, সব আবেদন 30 দিন, কিন্তু এই জায়গা 60 দিন। 22 আদেশের 9 তে কত দিন? 60 দিন। আর এর আগেই 9 আদেশ থেকে আমরা জানি যে 9 রিলেটেড যা আছে, নামঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে কি রিভিশন। তো এই একই কথা, 22 আদেশের 9 যদি নামঞ্জুর হয় তাহলে প্রতিকার কি? আপিল, আর মঞ্জুর হইলে রিভিশন। এছাড়া দেখেন, আন্ডারলাইন করেন যে একই কারণে নতুন করে মামলা দায়ের করা যাবে না, কারণ 9 এর 1 বলা বিধিতে বলা হয়েছে যেক্ষেত্রে এই আদেশের অধীনে কোনো মোকদ্দমা খারিজ বা বাতিল হয়েছে, সেক্ষেত্রে উক্ত একই মোকদ্দমার কারণের ভিত্তিতে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না। সো এখানে তামাদি মেয়াদ যদি দেখেন, মোকদ্দমা বাতিলের আদেশ বলতে দিবেন 60 দিনের মধ্যে আদেশটি রদের জন্য বা সরাসরি রদের আবেদন করা যাবে। কতদিন? 60 দিন। তামাদি আইনের 171 অনুচ্ছেদ। আপনি দেওয়ানিতে অনুচ্ছেদ মনে রাখার দরকার নাই, বাট এখান থেকে অনুচ্ছেদ গুলো মনে রাখলে হবে কি, যখন আমরা তামাদি পড়বো তখন এই জিনিসগুলো সব সহজ হয়ে যাবে। তাহলে 22 আদেশের 9 এর যে 60 দিন, এই 60 দিন কোথায় বলা আছে? 171। কিন্তু 9 কতে যে 60 দিন, এটা কয়েছে বলেন তো? 9 যত জায়গা ক আছে, 9 আদেশের 9 ক, 9 আদেশের 13 ক, 22 আদেশের 9 ক, 41 আদেশের 19 ক, 41 আদেশের 21 ক, যত জায়গা ক আছে সবগুলোর তামাদি মেয়াদ ওই ক এর মধ্যেই আছে। আর ক গুলো মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক কি রিভিশন। আর যত জায়গা ক আছে এই ক গুলো সানি মামলা না। তো দেখেন, খরচে চলে আসি। 9 ক বিধির অধীন সরাসরি আবেদনের ক্ষেত্রে আদালত আবেদনকারীকে অনধিক বলতে 3000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। সর্বোচ্চ কত টাকা? 3000 টাকা। আর 9 তে খরচ লাগবে না, 9 তে খরচ লাগবে না। আর ওই যে কথা বললাম যে আপিলের কথা, যে 22 আদেশের 9 বিধির অধীন মোকদ্দমা বাতিলের আদেশ রদের আবেদন করা হলে আদালত উক্ত আবেদন বল দেবেন। প্রত্যাখ্যান করলে তার বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। কিন্তু মোকদ্দমা বাতিলের আদেশ রদের আবেদন কি করলে? মঞ্জুর করলে তার বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না। বুঝছেন? মানে বাদী চাইছিল, বাদীর মামলা বা যে দরখাস্তটা করছে তার আদেশটা তার পক্ষে গেছে, তাহলে অপর পক্ষ অসন্তুষ্ট, তার প্রতি গেল রিভিশন। আর যে চাইছে যে না, আমার অমুক মারা গেছে, আমি তো ব্যস্ত ছিলাম, চিকিৎসাধীন ছিলাম, আমি আবেদন করতে পারি নাই, কিন্তু আদালত তার আবেদন নামঞ্জুর করে দিয়েছে, তার প্রতি আপিল। তো এখানে একটা কথা লেখা হয় নাই, সেটা একটু লেখেন যে 22 আদেশের 3 ও 4 বিধিতে, 22 আদেশের 3 ও 4 বিধিতে বাইশ আদেশের 3 ও 4 বিধিতে বাদী ও বিবাদীর, বাদী ও বিবাদীর বৈধ প্রতিনিধি, বাদী ও বিবাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্তির প্রক্রিয়াকে কায়মোকাম বলে। বৈধ প্রতিনিধির পক্ষভুক্তির প্রক্রিয়াকে কায়মোকাম বলে। অ্যাকচুয়ালি নট অনলি বাদী বিবাদী, এটা আপিলকারী প্রতিবাদীও হয়, আপিলকারী প্রতিবাদীও হয়। সো বাদী ও বিবাদী বা আপিলকারী বা প্রতিবাদীর বৈধ প্রতিনিধি বৈধ প্রতিনিধি পক্ষভুক্তির প্রক্রিয়ারই কি বলে? কায়মোকাম। যদি বলে যে কায়মোকামের সময় কতদিন? 90 দিন। যদি বলে কায়মোকাম না করলে কি হবে? অ্যাবেট হবে। বাতিল আদেশ বাতিলের আবেদন করতে হবে কতদিন? 60 দিন। তো আমরা জেনে রাখা বলতে চলে আসি। দেখেন যে দেওয়ানি কার্যবিধির 22 আদেশের বিধান আন্ডারলাইন করবেন। জারি কার্যক্রমের ক্ষেত্রে ইন এক্সিকিউশন, জারি মামলা কি? জারি কার্যক্রমের ক্ষেত্রে রিভিশন পর্যায়ে বা প্রতিনিধিত্বমূলক মামলায় প্রযোজ্য না। 3টে স্টার দেন। কি যে দেওয়ানি কার্যবিধির এই যে 22 আদেশের বিধান, এটা কোন কোন মামলায় প্রযোজ্য না? জারি মামলা, রিভিশন পর্যায়ে আর কি
প্রতিনিধিত্বমূলক মামলায় মানে কি রিপ্রেজেন্টেটিভ সুট। লাস্ট 2 নাম্বার পয়েন্টটা গুরুত্বপূর্ণ, দেখেন শুনানি সমাপ্ত বা রায় ঘোষণার মধ্যে মৃত্যুবরণ করলে মকদ্দমার কারণ থাকুক বা না থাকুক কোনো পক্ষের মৃত্যুর কারণে মামলা বাতিল হবে না। মামলার শুনানি শেষ, রায় দিবে, এমন সময় যদি কোনো পক্ষ মারা যায় তাহলে এই মামলা অ্যাবেট হবে না, অবশ্যই রায় দিবে। বুঝছেন? তারপরে পয়েন্টটা দেখেন, বিধি মনে থাক বা না থাক, ফ্যাক্ট মনে রাখেন, মকদ্দমার মহিলা পক্ষের বিবাহের কারণে মকদ্দমাটি খারিজ হবে না। ওই ইটটা সরা দিন, ইটের জন্য শব্দ হবে। জি, কোনটা নাই? আচ্ছা, ওটা লিখবেন যে শুনানি সমাপ্ত, শুনানি সমাপ্ত পুরনটা 2 নম্বরটা লেখেন, শুনানি সমাপ্ত এবং রায় ঘোষণার মধ্যে মৃত্যুবরণ করলে মকদ্দমার কারণ থাকুক বা না থাকুক কোন পক্ষের মৃত্যুর কারণে, কোন পক্ষের মৃত্যুর কারণে মকদ্দমা বাতিল হবে না। বুঝছেন? একটা মজার কথা বলি, গাজী শামসুর রহমান স্যারের বইতে পড়ছিলাম একবার, একটা মামলা বিবাহ বিচ্ছেদের মামলা, বিবাহ বিচ্ছেদের মামলায়, বিবাহ বিচ্ছেদের মামলা করে হলো মহিলা, বিবাহ বিচ্ছেদের মামলায় বিবাহ বিচ্ছেদের ডিক্রি আদালত দিয়ে দিছে। ডিক্রি দিলে মানে বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়েছে। ইতিমধ্যে হাজবেন্ড যায় আপিল করছে, কিন্তু তার আগে বিবাহ বিচ্ছেদের ডিক্রি যেহেতু হয়ে গেছে, মহিলা তো আর এক জায়গা বিয়ে করছে, হাজবেন্ড আপিল করে, এখন আপিলে আবার বিবাহ বিচ্ছেদের ডিক্রি চেঞ্জ হয়ে গেছে। তা এখন কি করবে আদালত? আইনে কিছু নাই, বুঝতে পারছেন? এখন সে যে ডিগ্রি পাওয়ার পর বিবাহ বিবাহ করছে এই জায়গাও তার কোনো ভুল নাই, আবার সে যে আপিল করে যে চেঞ্জ হয়েছে এই জায়গা তারও ভুল নাই। কিন্তু বাস্তবে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেখেন জি, আচ্ছা এই ক্ষেত্রে কিভাবে এটা চিন্তা করে এই পড়া হারায়েন না। দেখেন মকদ্দমার, আপনি বিয়ে করেন সেটা নিয়ে চিন্তা করেন, পরের বউ নিয়ে চিন্তা করা লাগবে না। দেখেন মকদ্দমার পক্ষ দেউলিয়া হয়ে গেলে তার ফলাফল, 3টা স্টার দেন। মকদ্দমার পক্ষ দেউলিয়া হয়ে গেলে তার ফলাফল, 3টা স্টার দেন। দেউলিয়া হলো, আমরা মাঝে মাঝে বলি যে আমরা দেউলিয়া হয়ে গেছি, আমরা মুখ দিয়ে বললে হবে না। দেউলিয়া, দেউলিয়ার জন্য আলাদা মামলা করতে হয় ভাই, জেলা জজ আদালতে দেউলিয়ার আলাদা আইনই আছে। তো মনে রাখবেন, কোন পক্ষ একটা মামলা যদি বাদী দেউলিয়া হয়ে যায়, বাদী দেউলিয়া হলে কোনো সমস্যা নাই, বাদীর জায়গা তার একজন সত্ত্ব নিয়োগী অ্যাসাইনার বা রিসিভার মামলাটা চালাই নিতে পারবে। কিন্তু বিবাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মামলার 2টা ফলাফল হবে, হয় মামলা অ্যাবেট হবে নাইলে মামলা স্থগিত হবে। কি বলেন? বাদী দেউলিয়া হলে মামলা কি হবে? বাদী দেউলিয়া হলে বাতিল হবে না, মামলা চলবে। কিন্তু বিবাদী দেউলিয়া হলে কি হবে? অ্যাবেট হবে অথবা স্থগিত হবে। এইটুকু মনে রাখলেই হবে, আর কিছু দরকার নাই। এবং এই দেউলিয়াত্বের ফলাফল সম্পর্কে আলোচনা করেছে কত আদেশে? 8 আদেশে। আপনি 22 আদেশের যা মনে রাখবেন, 22 আদেশের 9 আর 9 ক, 9 আর 9 ক। আর বাদী দেউলিয়া হলে বাদীর সত্ত্ব নিয়োগী বা রিসিভার মামলা চালায় নিতে পারে, আর বিবাদী দেউলিয়া হলে হয় মামলা অ্যাবৈধ হবে না মামলা কি থাকবে? স্থগিত হবে। আমরা বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন
কোন দেওয়ানি মামলা চলাকালীন উহার বাদী বা বিবাদী মারা গেলে মৃত্যুর কতদিনের মধ্যে তার ওয়ারিশদের স্থলাভিষিক্ত না করলে মামলা অ্যাবৈধ হবে? 90 দিন। তারপর দেখেন 2 নাম্বার, কোন মামলা অ্যাবেটের আদেশ রদের জন্য মৃতবাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারে কতদিনের মধ্যে? 60 দিন। 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, নিম্নের কোন ক্ষেত্রে কোন মামলা অ্যাবেট হওয়ার কারণ উদ্ভব হতে পারে? প্রতিদ্বন্দ্বী পক্ষের মৃত্যু, প্রতিদ্বন্দ্বী পক্ষের দেশান্তর, প্রতিদ্বন্দ্বী পক্ষের দেউলিয়াত্ব, পূর্বোক্ত সবগুলা কি? প্রতিদ্বন্দ্বী পক্ষের কি? দেউলিয়াত্ব। সেলফ প্র্যাকটিসের 1, 3, 4, 5, 12, 14, 16, 18, এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন। আসেন আমরা 23 আদেশে, মকদ্দমা প্রত্যাহার ও সমন্বয়, উইথড্রয়াল এন্ড অ্যাডজাস্টমেন্ট অফ সুট, আদেশ 23। পীযূষ সাহেব, ফৌজদারি মামলা প্রত্যাহার করে কত ধারায়? নালিশকারী প্রত্যাহার করে কত ধারায় বলেন? পীযূষে বলতে দেবেন। ফৌজদারি মামলা প্রত্যাহার করে কত ধারায় বলেন? বিমল সাহেব, 247, এই তো মাথায় ধরতেছে। নালিশকারী প্রত্যাহার করে 200 কততে? 47 না 248। 248-এ প্রত্যাহার করে, আর 47 হলো নালিশকারী অনুপস্থিতির কারণে খারিজ হয়। তাও যে আপনি ওই পর্যন্ত গেছেন, আলহামদুলিল্লাহ। এই লুৎফা সাহেব বলেন, জিয়ার মামলা প্রত্যাহার করে কত ধারায় বলেন? দ্বিগুণ গুণ দেন, কাছাকাছি যায়। পীযূষ বলেন। এই অনলাইনে একজন বলেন তো, মানে ফৌজদারি মামলা যদি জিয়ার মামলা হয় প্রত্যাহার করবে কত ধারায়? অনলাইনের একজন বলেন। 242 ধারায়। 497। 242, 297, আর কেউ বলবেন কিছু? না 497। 494, 494 পিপি প্রত্যাহার করে, পিপি। ফৌজদারি মামলা প্রত্যাহার আমরা পড়বো, এটা আছে 23 আদেশ। দেওয়ানি মামলা, সরি, দেওয়ানি মামলা প্রত্যাহার 23 আদেশ। 23 আদেশের এক বিধি, প্রত্যাহার বা দাবির কোন অংশ প্রত্যাহার। শুনেন, এখানে দুইটা বিষয়। যে মামলা আপনি প্রত্যাহার করবেন এটা আর পরে দায়ের করা যাবে না 23 আদেশের এক বিধিতে। তবে যদি আপনি আদালতের অনুমতি নিয়ে প্রত্যাহার করেন, যে ওনার এই মামলা আমি আবার পরে দায়ের করতে চাই, আদালত অনুমতি দিলে তাইলে পরে আবার দায়ের করা যাবে। তাহলে সলিউশন দুইটা, আদালতের অনুমতি ছাড়া প্রত্যাহার করছেন ওই মামলা দায়ের করা যাবে না। কিন্তু আমরা পড়ছিলাম সালিসিতে, মনে আছে যে সালিসি যে মামলা প্রত্যাহার করে সালিসিতে গেছে, যদি সালিসি ব্যর্থ হয় তাহলে আবার কি পুনরায় মামলা করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে অনুমতি নিয়ে নিতে হবে যে আমরা এই মামলাটা সালিসিতে নিষ্পত্তি করতে চাই। যদি সালিসি ব্যর্থ হয় তাহলে আমরা কি করব? আবার এই মামলা দাবি মানে দায়ের করতে চাই। তাহলে যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি মামলা প্রত্যাহার করে কত আদেশে? 23 আদেশের এক বিধি, 23 আদেশের এক বিধিতে মামলা প্রত্যাহার করলে নতুন মামলা করা যায়? আদালতের অনুমতি নিলে যায়, আদালতের অনুমতি না নিলে যায়। তো দেখেন, মামলা দায়ের হওয়ার পর যে কোনো সময় বাদী মামলা প্রত্যাহার করতে পারে এবং মকদ্দমার দাবির অংশ পরিত্যাগ করতে পারে। গোল দিবেন, রীতিসিদ্ধ কোন ত্রুটির কারণে, রীতিসিদ্ধ, ফর্মাল ডিফেক্ট শব্দটা গোল দেন। রীতিসিদ্ধ কোন ত্রুটির কারণে মামলাটি ব্যর্থ হওয়ার কারণ আছে, বা মামলার বিষয়বস্তুর জন্য বাদীকে নতুন মামলা করার অনুমতি প্রদানের যথেষ্ট অজুহাত আছে বলে আদালতের নিকট প্রতীয়মান হলে আদালত উক্ত মামলার বিষয়বস্তু সম্পর্কে নতুন করে মামলা করার অনুমতি সহ মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করতে পারে। একটু বোঝার বিষয় আছে। এই যে ভাইবা অলরেডি শুরু হয়ে গেছে, ওনাদের ভাইবার সময় প্রশ্ন আসতে পারে যে রীতিসিদ্ধ ত্রুটি কি।
ফর্মাল ডিফেক্ট কি বিচারপতি মহোদয়রা জিজ্ঞাসা করে। রীতিসিদ্ধ ত্রুটি হলো যে এমন ত্রুটি যে ত্রুটির কারণে আর্জি খারিজ হয় না, যে ত্রুটির কারণে মামলা খারিজ হয় না, কিন্তু দিন শেষে আমি ওই মামলায় জয়লাভ করতে পারবো না। রীতিসিদ্ধ ত্রুটি হলো এমন ত্রুটি যে আপনি বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিয়েছেন, ফর্ম পূরণ করছেন, কিন্তু আপনি মনে মনে বুঝে গেছেন যে আপনি পাস করতে পারবেন না। এটা হলো রীতিসিদ্ধ ত্রুটি। বুঝছেন? ধরেন দিতে যদি কজ অফ অ্যাকশন না থাকতো, মূল্যমান কম লিখছেন, আইন দ্বারা বাড়িত হতো, এগুলো রীতিসিদ্ধ ত্রুটি না। এগুলো এই ত্রুটির কারণে আর্জি কি হয়? খারিজ হয়, আর্জি খারিজ। আর মামলায় আপনি শুনানির দিন আসেন নাই, প্রসেস ফি দেন নাই, কোন প্রশ্নের উত্তর দিছিল দেন নাই, তাহলে হলো মামলা খারিজ। এইগুলোও রীতিশুদ্ধ ত্রুটি না। তাহলে আপনি বলবেন স্যার তার রীতিশুদ্ধ ত্রুটি কি? রীতিশুদ্ধ ত্রুটি হলো এই ত্রুটি যে ত্রুটির কারণে আপনার আর্জি সাথে সাথে খারিজ হবে না, মামলা সাথে সাথে খারিজও হবে না, কিন্তু দিন শেষে মামলা যখন চলতে 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 শেষ পর্যায়ে যাবেন, আপনার পক্ষে ডিক্রি পাবেন না। তাহলে এটা কেমনে বুঝবো যে আমার রীতিশুদ্ধ ত্রুটি আছে? রীতিশুদ্ধ ত্রুটি বোঝায় দুইটা উদাহরণ দেই, শুনেন। ধরেন আশরাফুল একটা বাড়ির মালিক। এখন শাকিল, অনিক এবং প্রভাস, তানবিনের কাছে ঝুরি আছে, এই চারজন আশরাফুলের বাড়ির একটা জাল দলিল তৈরি করছে। জাল দলিল তৈরি করে আশরাফুলকে বলে গেছে যে এই আশরাফুল, তুমি 1 বছর আগে যে আমাদের কাছে এই জমি বিক্রি করলা, এখনো তুমি দখল ছাড়ো না কেন? এই যে দলিল দেখো। আশরাফুল কিন্তু জীবনও বিক্রি করে নাই, কিন্তু ওনরা জাল দলিল একটা তৈরি করে ফেলছে। তো এখন এই মুহূর্তে আশরাফুলের প্রতিকার আছে কি? আশরাফুলের প্রতিকার আছে ওই উনি ওই জাল দলিল অবৈধ এবং জাল মামলা ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা করা, নাকি? তাহলে আশরাফুল উনি তো দখলেই আছে, জাল দলিল অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য কি মামলা করছে? ঘোষণামূলক মামলা করছে। বুঝেন কিনা? মামলা করার পরে যখন সমন গেছে, যখন আশরাফুল মামলা করছে, তখন কি ওনার দখল আছে? অবশ্যই দখলে আছে। এই কারণে তো শুধু 42-এর মামলা করছে। মামলা করার পরে যখন উনি ওদের বরাবর সমন গেছে, সমন দেওয়ার পর তানবিন তো আরো রাগ হয়েছে যে কি আমাদের নামে মামলা। এই চারজনে এসে আশরাফুল্লে বাড়ি থেকে জোরপূর্বক বেদখল করেছে। তাহলে এখন কি আশরাফুল দখলে আছে? নাই, দখলে নাই। তাহলে আশরাফুল যখন মামলা করছিল তখন দখলে ছিল, কিন্তু মামলা করার পরে কি হয়েছে? বেদখল হয়েছে। তাহলে কিন্তু মামলা করছে শুধু কিসের? 42-এর, কিন্তু ওনার এই মামলা কি এখনো দখল আছে? নাই। তাহলে এই যে ওনার রীতিসিদ্ধ ত্রুটি শুরু হয়ে গেছে। তাহলে এখন ওনার দখলের জন্য কি আলাদা মামলা করা লাগবে কিনা? এখন ওনার প্রতিকার হলো দুইটা। এক, উনি এই এই মামলায় আর্জি সংশোধনের দরখাস্ত করবে যে ওনার আমি যখন মামলা করি তখন আমার দখল ছিল, কিন্তু এখন আমার দখল নাই, সো আমি 42-এর সাথে 8ও অন্তর্ভুক্ত করতে চাইতেছি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারা? 8 ধারা। কারণ আমি যদি 8 ধারা এই জায়গায় ইনক্লুড না করি, শুধু 42 ধারা যায়, তো আমি কোনো প্রতিকার পাবো না। আমার এই মামলায় রীতিশুদ্ধ ত্রুটি আছে, কারণ 42 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা মামলায় বলা আছে যে ক্ষেত্রে আপনার আনুষঙ্গিক প্রতিকার চাওয়া বাধ্যতামূলক, এটা অবশ্যই চাইতে হবে। এটা হলো একটা। অথবা উনি বেদখলার সাথে সাথে আদালতের কাছে বলবে যে এরকম ঘটনা তো ঘটে গেছে, কি হয়েছে, তা আমারে মামলা প্রত্যাহারের অনুমতি দেন, আমি আবার এই রীতিশুদ্ধ ত্রুটি মানে সত্যের সাথে দখল চাই আমি মামলা করতে চাই, তখন ওনারে প্রত্যাহারের অনুমতি দিতে পারে। বুঝছেন? তাহলে রীতিশুদ্ধ ত্রুটি যারা মনে রাখতে পারেন না, মনে রাখবেন আমার সত্যও নাই দখলও নাই, আমি শুধু সত্যের মামলা করছি, তাহলে এই মামলায় কি আছে? রীতিশুদ্ধ ত্রুটি। এই ত্রুটি দূর করার উপায় হয় আর্জি সংশোধন করতে হবে, আর না হলে কি মামলা প্রত্যাহার চাইতে হবে পুনরায় দায়েরের শর্তে। তাহলে আপনারা যদি বলে আজকে থেকে শিখে রাখবেন বইয়ের ভাষা ছাড়া, আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন তাই মুখস্থ করে বলতে পারবেন না। বলবেন যে রীতিশুদ্ধ ত্রুটি কি? বলবেন যে ইরোনার যে ত্রুটির কারণে আর্জি খারিজ হয় না, তাৎক্ষণিকভাবে মামলা খারিজও হয় না, কিন্তু দিন শেষে আমি কোনো প্রতিকার পাবো না, সেটারে বলে রীতিশুদ্ধ ত্রুটি। তখন বলবে বুঝাই বলেন। বলবেন যে আমার সত্য 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 আছে কিন্তু আমি দখলে নাই, তখন শুধু সত্যের মামলা করলে আমার কি থাকবে? রীতিশুদ্ধ ত্রুটি। সত্যের সাথে সাথে আমার কি চাওয়া উচিত ছিল? দখলও চাওয়া উচিত ছিল। না, সেই ক্ষেত্রে দলিল জাল দলিল
দাতা উনি এক গ্রহীতা আমরা, এই ক্ষেত্রে কি দলিল বাতিলের মামলা আর এবং ঘোষণামূলক মামলা হুম। এই ক্ষেত্রে কি দখল না থাকলে দখলে ঢুকাইতে হবে। কোনটাই করবেন? জি। তো এত কথা বলার মূল কারণ হলো, যদি আপনারে বলে যে দেওয়ানি মামলা প্রত্যাহার করলে আবার কি মামলা করা যাবে, কখনো যাবে কখনো যাবে না। রীতিশুদ্ধ ত্রুটি কাকে বলে? যে ত্রুটির কারণে বাদী প্রকৃতপক্ষে মামলা শেষে গিয়ে কোনো প্রতিকার পাবে না, সেটাকে বলে রীতিশুদ্ধ ত্রুটি। কোথায় আছে? 23 আদেশের 1 শেষ। জেনে রাখা ভালো। দেখেন, কোন মামলায় একাধিক বাদী থাকলে আদালত অন্যান্য বাদীদের অনুমতি ছাড়া কোনো একজন বাদীকে মোকদ্দমা প্রত্যাহারের অনুমতি দিবে না। একটা মামলা দায়েরই করতে 3 জনে, এখন একজনে সেই মামলা প্রত্যাহার করতে পারবে না। প্রত্যাহার করতে হলে সবার অনুমতি দিতে হবে। তো কমন সেন্স। তো আমরা চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সোলে বা মকদ্দমা আপোষ, কম্প্রোমাইজ অফ সুট। বিধি 3, সোলে বা মকদ্দমা আপোষ, কম্প্রোমাইজ অফ সুট। সোলে ডিক্রি, এর অনেক নাম। সোলে ডিক্রি, কনসেন্ট ডিক্রি, কম্প্রোমাইজ ডিক্রি, আপোষ সূচক ডিক্রি, সম্মতি সূচক ডিক্রি, মীমাংসা সূচক ডিক্রি। তো আমরা চলে আসি সোলে ডিক্রি আসলে কাকে বলে ভাই। সোলে ডিক্রি হলো একটা মামলার যে কোনো পর্যায়ে দুই পক্ষ রাজি হয়ে আদালতে জানাইছে, ইওর অনার আমরা আমাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে, আমাদের মধ্যে আর কোনো আপত্তি নাই, আপনি একটা ডিক্রি দিয়ে দেন। তখন দুই পক্ষের কথা শুনে আদালত যদি ডিক্রি দিয়ে দেয়, এটাই কি বলে? সোলে ডিক্রি। এটা আছে কত বিধিতে? 23 আদেশের 3। একটু বলে নেই, সোলে ডিক্রি দিলে এর বিরুদ্ধে আপিল করা যাবে না, এর বিরুদ্ধে রিভিশন করা যাবে। সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। কি করা যায়? রিভিশন। বাট সোলে ডিক্রি না দিয়ে যদি আদেশ দেয়, তাহলে আবার আপিল করা যাবে, কারণ 23 আদেশের 3 বিধি হলো আপিলযোগ্য আদেশ। মানে আপনারা দুইজন রাজি, আদালতে জানাইছেন, আদালত ডিক্রি দেয় নাই, কোনো আদেশ দিতে অস্বীকার করে আদেশ দিছে যে আমি না তোমাদের ডিক্রি দেব না, তাহলে কি করা যাবে? আপিল করা যাবে। 23 আদেশের 3 বিধি আপিলযোগ্য আদেশ, কিন্তু যদি ওটা যদি আদেশ না হয়ে ডিক্রি দিয়ে দেয়, তাহলে এটার বিরুদ্ধে আপিল করা যাবে না। কি করা যাবে? রিভিশন। কিসের তাবাদি? ফি দিতে হবে। প্র্যাকটিক্যাল পরামর্শ নিতে হলে ফি দেবেন, আর যদি জানার পরামর্শ হয় তাহলে এমনি বলবো। অবশ্যই তামাদি আছে। জেলা জজ আদালতে 152 অনুচ্ছেদ অনুসারে 30 দিন, হাইকোর্টে গেলে 156 অনুচ্ছেদ অনুসারে 90 দিন। আর যদি তামাদি শেষ হয়ে যায়, তাহলে বিলম্ব মওকুফের আবেদন করতে হবে। তামাদি আইনের কত ধারায়? 5 ধারায়। দেখেন, দেওয়ানি কার্যবিধির 23 আদেশের 3 বিধিতে সোলে বা আপোষসূচক বা আপোষ ডিক্রির বিধান রয়েছে। এই বিধির অধীন আদালতকে পক্ষগণের মধ্যকার কোনো আইনসম্মত চুক্তি বা আপোষ মীমাংসার মাধ্যমে কোনো মামলা, কোনো মোকদ্দমা সম্পূর্ণ বা আংশিক সমন্বয় করার ক্ষমতা দেওয়া হয়েছে, এবং আদালত উক্ত চুক্তি বা আপোষ অনুযায়ী ডিক্রি প্রদান করতে পারে। তো প্রথমে আমরা চলে আসি সোলে ডিক্রি বা আপোষ ডিক্রি। বুঝতেন না? ওই যে উভয় পক্ষ রাজি হয়েছে, আদালত রাজি হইলেই যে ডিক্রি দিবে সেটা কি? সোলে ডিক্রি। এটাই জাস্ট মনে রাখেন 23 আদেশের 3। এখন প্রতিকারে আসেন। আর একটা জিনিস খেয়াল করবেন, সোলে ডিক্রি কখন দেওয়া যায়? যে কোনো পর্যায়ে দেওয়া যায়। আপিলে যায়ও সোলে হতে পারে, কিন্তু লিখে রাখেন জারি মামলায় সোলে হয় না। একটু লেখেন, জারি মামলায় সোলে হয় না। জারি মামলায় সোলে ডিক্রি দেওয়া যায় না। কি মামলায় বলেন? জারি মামলা। জারি মামলা কত আদেশে করে? 41, 21 আদেশ। প্রতিকার দেখেন, দেওয়ানি কার্যবিধি 96(3) ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, পেয়েছেন? 96(3) ধারা অনুযায়ী সোলে বা আপোষ ডিক্রি বা সম্মতি সূচক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। সুতরাং এই ডিক্রির বিরুদ্ধে রিভিশন করা যাবে। কিন্তু মধ্যস্থতার ডিক্রির বিরুদ্ধে আপিলও করা যায় না, রিভিশনও করা যায় না। মধ্যস্থতার ডিক্রি আর সোলে ডিক্রির পার্থক্য জানতে হবে। মধ্যস্থতার ডিক্রি দেয় 89 ক, সোলে ডিক্রি দেয় 23 আদেশের 3। মধ্যস্থতায় পাঠাতে আদালত বাধ্য, মধ্যস্থতা করতে পক্ষরা বাধ্য না। আর সোলে ডিক্রিতে
আদালত পাঠায় না, তারা নিজেরা নিজেরা রাজি হয়ে আদালতে জানায়। মধ্যস্থতার ডিক্রি সাধারণত লিখিত জবাবের পরে হয়, লিখিত জবাবের পরে হয়। আর সোলে ডিক্রি যে কোনো পর্যায়ে হতে পারে। মধ্যস্থতার ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, রিভিশন করা যায় না। সোলে ডিক্রির বিরুদ্ধে রিভিশন করা যায়। তো আর তো দেখেন কি এরকমই, আমার কি ভূগোল বুঝান? দেখেন ফ্যাক্টরি রিসেট মারি দিবানি, নাম্বার টাম্বার সব মুছে যাবে না, পরে সব ঠিক হয়ে যাবে না। দেখেন কিন্তু মোবাইল চালায় 2001 সালের তে যখন ক্লাস 6 এ পড়ি, আর আপনি আমারে বুঝান স্যার এটি এরকমই। দেখেন কিন্তু বিধি 23-3 অধীন আদালত পক্ষগণের মধ্যে আইনসম্মত চুক্তি বা আপোষ বা সন্তোষ সাধন লিপিবদ্ধ করলে বা লিপিবদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে কোনো আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। সো এখানে আমি আপনাদের ওই যে লিপিবদ্ধ করলে ওই কথাটা একটু কেটে দিতে বলছিলাম, বাট বোঝার সাথে কেটে দিতে বলছিলাম, বাট অ্যাকচুয়ালি সোলে ডিক্রিতে ওই বিষয়টা হলো এরকম যে আপনি এসে আদালতে জানাইছেন, দুই পক্ষ এসে জানাইছেন, জানানোর পরে উনি ডিক্রি দেয় নাই, কোনো আদেশ দিছে। সো আদেশটা পক্ষে যাক আর বিপক্ষে যাক, এর বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। বাট যদি ডিক্রি দেয় তাহলে কি আপিল করা যাবে না। সো আপনি সোলে ডিক্রি দিলে আপিল করা যাবে না, কিন্তু উভয় পক্ষ রাজি হয়ে আদালতে জানালে আদালত যদি কোনো আদেশ দেয় সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। কত আদেশের বিধি? 23 আদেশের 3 বিধি। তাহলে 23 আদেশের 3 বিধি একটা আপিলযোগ্য আদেশ। বিগত বছরের প্রশ্ন আসেন। আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায় কিসে? রিভিশনে। 2 নাম্বার প্রশ্ন সেলফ প্র্যাকটিসের 2, সেলফ প্র্যাকটিসের 7, সেলফ প্র্যাকটিসের 8, সেলফ প্র্যাকটিসের 9 ভিভিআই, 10 ভিভিআই। তানভীর সাহেব, সোলে ডিগ্রি কাকে বলে বলেন? কখন দেয়? মামলার যে কোনো পর্যায়ে। আর একটা পার্থক্য আছে, সোলে ডিগ্রিতে কোর্ট ফি ফেরত পাওয়ার কোনো বিধান নাই, কিন্তু মধ্যস্থতায় কোর্ট ফি ফেরত পাওয়ার বিধান আছে। 60 দিন। তো আমরা বিশেষ ক্ষেত্রে মকদ্দমা এখানে চলে এসে স্পেশাল স্যুট। আপনারা এটা কি জানেন, যদি কোথাও স্যুট শব্দটা থাকে SUIT, স্যুট দ্বারা কি বোঝায়? দেওয়ানি মূল মামলা, দেওয়ানি মূল মামলা। ভাইভাতে একটা জিনিস ওনাদের যারা গেছে তাদের তো শেখানো হয় নাই। আমারে সর্বশেষ বিজিএস যে ভাইভা দিলাম ওই সময় জিজ্ঞেস করছিল যে সিভিল স্যুট আর সিভিল কেস এই দুটার ভিতরে পার্থক্য কি। তো নর্মালি মনে রাখবেন, খুব সহজ যেটা মনে রাখার সেটা হলো যে আরজির মাধ্যমে যে মামলা করা হয় সেটা হলো স্যুট, আর যেটা দরখাস্ত আকারে দেওয়া হয় সেটা হলো কেস। ওই যে আমি যদি বলি যে ধরেন স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছেন, এটা হলো টাইটেল স্যুট বা সিভিল স্যুট নাম্বার এত। আর স্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি কেউ ভঙ্গ করছে তাহলে যে মিস ভায়োলেশন কেস করে, মিস ভায়োলেশন কেস, ভায়োলেশন কেস বলে, ওটা কিন্তু স্যুট না, ওটা কি কেস। তাহলে সানি দরখাস্ত যেগুলা বলে না মিস কেস, সানি মামলা তো স্বতন্ত্র মামলা না, এটা তো অলরেডি একটা মামলা চলমান আছে, সেটার খারিজ রদ বা একতরফা ডিক্রি রদের জন্য যে মামলাটা করেন সেটা হলো কেস। আর আরজির মাধ্যমে করলে সেটাকে কি বলে? স্যুট। তো বিশেষ ক্ষেত্রে মকদ্দমা দেখেন স্পেশাল স্যুট, সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক মকদ্দমা বা তাদের বিরুদ্ধে মকদ্দমা। ধারা 79 থেকে কত? 81 এবং আদেশ 27।
সরকার বা সরকারি কর্মচারী মানে হলো যে সরকার স্বয়ং যদি মামলা করে বা সরকার যদি কারো বিরুদ্ধে মামলা করে, তাহলে সেই ক্ষেত্রে আহ কত আদেশ আছে? 27। সংস্থা কর্তৃক বা সংস্থার বিরুদ্ধে মোকদ্দমা, সংস্থা কর্তৃক বা কি সংস্থার বিরুদ্ধে 29 আদেশ। বিদেশি রাষ্ট্র বা বিদেশি নাগরিক কর্তৃক মোকদ্দমা 83 থেকে 87। এটা ইম্পর্টেন্ট, শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কে কোনো প্রশ্ন জড়িত মোকদ্দমা আদেশ কত? 27 ক। শাসনতান্ত্রিক আইনের নিচে লেখেন সংবিধান, শাসনতান্ত্রিক আইনের নিচে কি লিখবে? সংবিধান। সংবিধান। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয়গুলি আছে কত আদেশে? 27 ক। তারপর দেখেন নাবালক বিকৃত মস্তিষ্ক, মস্তিষ্ক লেখা আছে, ঠিক করে নাই, মস্তিষ্ক। নতুন বইতেও কি মস্তিষ্ক লেখা আছে না? মস্তিষ্ক লেখা আছে না মস্তিষ্ক? মস্তিষ্ক। অনেকে ঠিকই পাইন নাই যে এটা মস্তিষ্ক লেখা। সো নাবালক বিকৃত মস্তিষ্ক ব্যক্তি কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা আদেশ কত? 32। নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা 33। স্বার্থহীন মামলা 35। তো সবগুলো আদেশ আমরা পড়বো, এখানে হয়রান হওয়ার কিছু নাই। তো চলে আসি আমরা সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারী কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা। সরকারি বা সরকারি কর্মচারী কর্তৃক মোকদ্দমা বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা দেওয়ানি কার্যবিধি 79 থেকে 81 ধারায় এবং 27 আদেশে সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক মোকদ্দমা বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আমরা চলে আসি সরকারি কর্ম সরকার কর্তৃক বা বিরুদ্ধে মামলা। ধারা 79 মনে রাখেন, ধারা 79 বলতেছে যে দেওয়ানি কার্যবিধির 79 ধারা এবং সংবিধানের 146 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ নামে বাংলাদেশ সরকার মামলা করতে পারে বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারে। মানে 79 ধারায় বলতেছে যে বাংলাদেশ সরকার যদি কারো বিরুদ্ধে দেওয়ানি মামলা করে, বাদীর নাম হবে বাংলাদেশ। আর কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে মামলা করে সরকারের বিরুদ্ধে, বিবাদীর নাম হবে কি? বাংলাদেশ। ধরেন আপনি গোপালগঞ্জের জেলা প্রশাসক আপনারে উচ্ছেদ করছে, এখন আপনি হচ্ছেন ওই জমির মালিক, তাহলে আপনি তার বিরুদ্ধে 842 ধারার মামলা করবেন। তাহলে জেলা প্রশাসক তো, জেলা প্রশাসকের ওই জায়গা বিবাদীর নাম হবে কি? বাংলাদেশ। পক্ষে হচ্ছে জেলা প্রশাসক গোপালগঞ্জ। বুঝতে পারছেন? তো সরকার কর্তৃক মোকদ্দমার ক্ষেত্রে বাদী হিসেবে কর্তৃপক্ষের নাম হবে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে বিবাদী হিসেবে কর্তৃপক্ষের নাম হবে বাংলাদেশ। অর্থাৎ সরকার কর্তৃক মোকদ্দমার ক্ষেত্রে বাদী হিসেবে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে বিবাদী হিসেবে বাংলাদেশের নাম ব্যবহার করতে হবে। এরপরে চলে আসেন নোটিশ প্রদান। নোটিশ প্রদানের যেটা, এটা আমরা অলরেডি পড়ছি ওই যে 80 ধারা অনুসারে। দেখেন 80 ধারা অনুসারে আহ সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে হলে রেলওয়ে বিষয় সংক্রান্ত মামলা ছাড়া অন্যান্য মামলার ক্ষেত্রে সরকারের সচিব জেলা কালেক্টর বরাবর, রেলওয়ে বিষয় সংক্রান্ত মামলার ক্ষেত্রে এটা গোল দেন রেলওয়ে জেনারেল ম্যানেজার বরাবর মোকদ্দমা দায়েরের গোল দিবেন 2 মাস পূর্বে নোটিশ পাঠাতে হবে। তাহলে আপনি যদি সরকারের বিরুদ্ধে মামলা করেন তাহলে সরকারের সচিব রে বা জেলা কালেক্টরের নোটিশ দিবেন মামলা করার কয় মাস পূর্বে? 2 মাস। আর যদি রেল রিলেটেড মামলা হয় রেলওয়ে জেনারেল ম্যানেজারকে কয় মাস পূর্বে? 2 মাস পূর্বে। তারপরে দেখেন, এটা আমরা জানি যে নোটিশ প্রদানের 2 মাস পর সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে হবে, তবে বাদী পক্ষ কোনো প্রকার লিখিত বিজ্ঞপ্তি ছাড়া সরকার বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত সরকারকে বিবৃতি পেশ করতে সর্বনিম্ন কতদিন? 3 মাস সময় মঞ্জুর করবে। আর যদি লিখিত নোটিশ দিয়ে মামলা করে তাহলে সাধারণ ব্যক্তিও যা পাবে সরকারও তাই পাবে। কতদিন? 60 কার্যদিবস। 60। সেটা আগে পড়ছি না? আগে পড়ছি, জেনে রাখা ভালো। দেখেন, সরকার কর্তৃক বা বিরুদ্ধে কোনো মোকদ্দমা সরকার কর্তৃক উক্ত উদ্দেশ্যে নিযুক্ত কোনো ব্যক্তি কর্তৃক আর্জি বা লিখিত জবাব স্বাক্ষরিত হবে এবং সরকার কর্তৃক এই রূপে নিযুক্ত বা মোকদ্দমা তথ্যাবলী সম্পর্কে সুপরিচিত কোনো ব্যক্তি কর্তৃক সত্যতা প্রতিপাদন হবে। মানে বাংলাদেশ তো আপনি বাদী বিবাদী লিখলেন, বাট ওর স্বাক্ষর করবে কে? ওই যে হয় সচিব করবে, নাইলে জেলা প্রশাসক। বিগত বছর প্রশ্ন দেখেন,
লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য সরকারকে কমপক্ষে দেওয়ার সময় দিবেন 3 মাস। 3 মাস। 2 নাম্বার, সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানি মামলা করলে সরকার বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য অনন্য বলছে কতদিন? 3 মাস। 3 মাস। আমরা চলে আসি 91 ধারা গণ উপদ্রব পাবলিক নুইসেন্স বিষয়ে মকদ্দমা। পাবলিক নুইসেন্স কাকে বলে ফেরদৌস? পাবলিক নুইসেন্স গণশান্তি ভঙ্গ করে। কেমনে ভঙ্গ করে একটা উদাহরণ দেন। এই যে যদি কোনো প্রকাশ্য জায়গায় জ্ঞানজাম করে বা কোনো এলাকায় কোনো পুকুর যদি প্রতিদিন মানুষ তাড়া করে কোনো লোকের বা কোনো বিল্ডিং হচ্ছে বিল্ডিং এর মানে যথাযথ নিরাপত্তা সতর্কতা অবলম্বন না করে যদি কাজ চালাই যায় প্রতিদিন বেসরকারি গান গাইলে বেসরকারি গান গেলে। আচ্ছা নির্মল কি বলেন? পাবলিক নুইসেন্স হুম ধরেন স্যার গণশান্তি ভঙ্গ করা। কিভাবে? কারণ আমার পাশাপাশি যদি একদম যদি রেগুলার যদি মনে করেন ওই সাউন্ড বক্স একটা মানে বিশাল আকারের সাউন্ড দিয়ে যদি রেগুলার বাজে তাহলে এতে তো আমার ঘুম হারাম হয়ে যাবে। এখন এটাই তো মনে করেন পাবলিক নুইসেন্সের আওতায় পড়ে গেছে। পাবলিক নুইসেন্স। আর লুৎফর সাহেব আপনি একটা বলেন, বলেন কথা বলেন। আমি গোপনে তথ্য পাইছি, আপনি কথা বলেন কিন্তু ক্লাসে এসে চুপ থাকেন। বলেন এবং সাজেশনও দেন যে এই ধারা পড়বি ওই ধারা পড়বি, এদের থেকে প্রশ্ন আসবে। সো আপনি ক্লাসে এসে কথা বলবেন। বলেন যে পাবলিক নুইসেন্স কাকে বলে লুৎফর সাহেব? খুব সহজ বলে দেন। পীযূষ বলেন তো, আর একটা উদাহরণ দেন অন্য টাইপের। স্যার আমার বাড়ির পাশে একটা মুরগি ফার্ম করে হ্যাঁ প্রচন্ড গন্ধ পাশের লোকজন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে তো পারি। মুরগির পেটে গ্যাস বেশি। পাবলিক নুইসেন্স অ্যাকচুয়ালি ফৌজদারিতে আছে, দণ্ডবিধিতে আছে, দেওয়ানি কার্যবিধিতেও আছে। পাবলিক নুইসেন্স হচ্ছে যে কাজের কারণে চারপাশের লোকজন বিরক্ত হয়েছে। ওই পাবলিক নুইসেন্স, একজন কুকুর পালে, কুকুরে প্রায় পথচারীদের কামড়ায়, পাবলিক নুইসেন্স। বিল্ডিং এর কাজ করতেছেন, বিল্ডিং এর উপর থেকে ইট বালু সিমেন্ট পড়ে, পাবলিক নুইসেন্স। রাস্তার অর্ধেক দখল করে ইট রাখছেন, কি পাবলিক নুইসেন্স। প্রতিদিন বেসুরো গলায় গান করেন, আশেপাশের লোকজন থাকতে পারে না, এটা কি পাবলিক নুইসেন্স। ওই যে লাউড স্পিকারে গান বাজান, পাবলিক নুইসেন্স। আপনার সাপের খামার আছে, প্রায় সাপে কামড়ায়, এটা কি পাবলিক নুইসেন্স। সো এগুলাই মোটামুটি পাবলিক নুইসেন্স। তো পাবলিক নুইসেন্স অ্যাকচুয়ালি মামলাগুলো কে করতে পারে? দেওয়ানি মামলা করবে। এই যে দেখেন গণ উপদ্রবের ক্ষেত্রে গোল দিবেন অ্যাটর্নি জেনারেল বা 2 বা ততোধিক ব্যক্তি করতে পারবে অ্যাটর্নি জেনারেল লিখিত সম্মতিক্রমে, এতটুকুই মনে রাখবেন। দেওয়ানি কার্যবিধি থেকে যদি বলে পাবলিক নুইসেন্স আছে কত ধারায়? 91 ধারায়। পাবলিক নুইসেন্সের মামলা কে করতে পারে? অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেলের লিখিত সম্মতিক্রমে কতদিন? 2 বা ততোধিক ব্যক্তি। এতটুকু জানলেই হবে। আর এছাড়া পাবলিক নুইসেন্স বিভিন্ন জায়গায় আছে। পেনাল কোডের 268-তে সংজ্ঞা দিছে, শাস্তি দিছে 290-তে। সিআরপিসির 130A থেকে 143 পর্যন্ত পাবলিক নুইসেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো বিগত বছরে একটা প্রশ্ন দেখি, দেখেন গণ উৎপাত সংগঠনের ক্ষেত্রে মামলা করতে পারে কে? অ্যাটর্নি জেনারেল। 2 নাম্বারটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী পাবলিক নুইসেন্স প্রতিরোধে নিষেধাজ্ঞার জন্য কে মামলা করতে পারে? অ্যাটর্নি জেনারেল। আমরা চলে আসি 92 ধারা জনদাতব্য পাবলিক চ্যারিটিস প্রতিষ্ঠান বিষয়ে মকদ্দমা। জনদাতব্য, জনদাতব্য মানে কি মাহবুব সাহেব? হ্যাঁ হচ্ছে তো বলেন। এতিমখানা মানে জনকল্যাণমূলক যে সকল প্রতিষ্ঠান সেগুলা হচ্ছে জনদাতব্য। জনগণের দাত না কিন্তু, জনদাতব্য মানে হলো জনকল্যাণমূলক। দেখেন কোন ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে সৃষ্ট প্রত্যক্ষ বা পরোক্ষ জিম্মার ক্ষেত্রে, প্রত্যক্ষ বা পরোক্ষ জিম্মা, এটা বলতেন প্রত্যক্ষ বা পরোক্ষ জিম্মা, এক্সপ্রেস আর ইমপ্লাইড ট্রাস্ট, জিয়া অরফানেজ ট্রাস্ট নাম শুনছেন?
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল ফৌজদারি দণ্ডবিধি 409 ধারায়। ওনার বিরুদ্ধে এই দেওয়ানি মামলা কে করতে পারবে? ট্রাস্ট রিলেটেড পাবলিক চ্যারিটিস সম্পর্কে মামলা, এই মামলা করতে পারবে অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল লিখিত অনুমতিক্রমে 2 বা ততোধিক ব্যক্তি। এই যে দেখেন, কোন ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে সৃষ্ট প্রত্যক্ষ বা পরোক্ষ জিম্মার লঙ্ঘনের ক্ষেত্রে বা অনুরূপ জিম্মার পরিচালনার ব্যাপারে আদালতের নির্দেশ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে আন্ডারলাইন করবেন অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাটর্নি জেনারেল লিখিত সম্মতিক্রমে জিম্মায় স্বার্থ সংশ্লিষ্ট 2 বা ততোধিক ব্যক্তি বিবাদে জড়িত হোক বা না হোক। মানে ওই 2 বা ততোধিক ব্যক্তি ওই জনদাতব্য রিলেটেড তার কোনো স্বার্থ থাক বা না থাক, জনদাতব্য বিষয়ে কোনো ওসিকে অপসারণ করতে বা নতুন ওসি নিয়োগ বা ওসির উপর কোনো সম্পত্তি ন্যস্তকরণ ইত্যাদি করে বিষয়ে ডিগ্রি লাভের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। সো খুব সংক্ষেপে যা মনে রাখবেন, ইয়া আছে, গণ উৎপাত আছে 91 আর জনদাতব্য আছে 92, উভয় ক্ষেত্রেই মামলা করতে পারবে অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল লিখিত অনুমতিক্রমে 2 বা ততোধিক ব্যক্তি। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্ন আমরা পড়ি যে বাংলাদেশ সরকারের পক্ষে বা বিপক্ষে মোকদ্দমার বাদী বা বিবাদীর নাম হবে কি? বাংলাদেশ। 2 নম্বরটা যদি দেখেন, সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে হলে রেলওয়ে বিষয় সংক্রান্ত মামলা ছাড়া অন্যান্য মামলার ক্ষেত্রে নোটিশ দিতে হবে কাকে? সচিবকে বা জেলা কালেক্টরকে। 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, রেলওয়ে সংক্রান্ত বিষয়ে সরকারের বিরুদ্ধে কোন মোকদ্দমার নোটিশ দিতে হবে? রেলওয়ে জেনারেল ম্যানেজারকে। 4, 5, 6, 8 নম্বর ভিভিআই। এই যে দেখেন, শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি সরকার সম্পর্কিত হয়, তাহলে কাকে নোটিশ না দেওয়া পর্যন্ত আদালত নিষ্পত্তি করবে না? কাকে? অ্যাটর্নি জেনারেল। ওকে। তারপরে 10 নম্বর, যে কোনো বিদেশি রাষ্ট্রের শাসনকর্তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যেতে পারে। এটা ইম্পর্টেন্ট, ভিতরে পড়ি নাই বাট ইম্পর্টেন্ট। সরকারের সচিবের স্বাক্ষরযুক্ত সত্যায়িত সম্মতিক্রমে। এটা ভিভিআই। তারপরে যদি আমরা দেখি, চলে আসি নাবালক বা বিকৃত মস্তিষ্ক ব্যক্তি কর্তৃক বা তাদের বিরুদ্ধে মামলা। আদেশ কত? 32। এখান থেকে এবার প্রশ্ন এসেছে, শুনেন, নাবালক বাদী সরাসরি মামলা করতে পারে না। নাবালক বাদী মামলা যদি করতে চায়, মামলা করতে হবে তার সাবালক হওয়ার পরে। আর যদি সে তখনই করতে চায়, তাহলে করতে হবে একজন প্রতিনিধির মাধ্যমে, তাকে বলে নেক্সট ফ্রেন্ড বা আসন্ন বন্ধু। এর আরেকটা বাংলা হচ্ছে বৈধ প্রতিনিধি, মানে সরি, পরবর্তী বন্ধু। এবার পরীক্ষায় আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি কারণ সাহেব। হ্যাঁ, কেন, কি হয়েছে? হ্যাঁ, 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 জি, হুম, হুম। তাহলে দেখেন, নাবালক এবং বিকৃত মস্তিষ্ক ব্যক্তি কর্তৃক কিংবা তাদের বিরুদ্ধে মোকদ্দমা। নাবালক, যে কথা বলতেছিলাম যে নাবালক সরাসরি মামলা করতে পারে না, তার পক্ষে একজন মামলা করে, তাকে বলা হয় কি? নেক্সট ফ্রেন্ড বা আসন্ন বন্ধু। আর একটা বাংলা আছে পরবর্তী বন্ধু, বাট বাংলায় বলে, ইংরেজিতে বলে নেক্সট ফ্রেন্ড। আর নাবালক বিবাদী যদি মামলা করে, তখন তার পক্ষে যে থাকবে তাকে বলে অভিভাবক, গার্ডিয়ান অ্যাড লিটেম বা গার্ডিয়ান। বুঝছেন? তাহলে নেক্সট ফ্রেন্ড বললে কে? বাদী। আর গার্ডিয়ান বললে বিবাদী। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে দেওয়ানি কার্যবিধির 32 আদেশে নাবালক এবং বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি কিভাবে মামলা করবে বা তার পক্ষে কিভাবে মামলা দায়ের করা হবে তা আলোচনা করা হয়েছে। নাবালক কর্তৃক প্রত্যেক মামলা তার নামে আসন্ন বন্ধু নেক্সট ফ্রেন্ড কর্তৃক দায়ের করতে হবে। কে দায়ের করবে? নেক্সট ফ্রেন্ড। নেক্সট ফ্রেন্ডের আসন্ন বন্ধুর নিচে লেখেন পরবর্তী বন্ধু। এবার এসেছে গরম গরম প্রশ্ন, যে নাবালকের পক্ষে কি মামলা দায়ের করে। ওই জায়গায় যাই বুঝবেন, আসন্ন বন্ধু লেখা আছে পরবর্তী বন্ধু, নেক্সট এর আক্ষরিক অনুবাদ করছে পরবর্তী। ডিকটেশনে পড়ে গেছিলাম স্যার। হ্যাঁ,
তারপরে দেখেন, যদি বিবাদী নাবালক হয় তাহলে উপযুক্ত যে কোনো ব্যক্তিকে আদালত বিবাদীর অভিভাবক হিসেবে নিয়োগ দিতে পারে। সাবালক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো ব্যক্তি নাবালকের পক্ষে আসন্ন বন্ধু হতে পারে এবং বিবাদীর অভিভাবক হতে পারে। শর্ত হলো তার স্বার্থ নাবালকের সাথে পরিপন্থী হবে না। মানে যারে আপনার অভিভাবক বানাবে তার স্বার্থ কিন্তু নাবালকের স্বার্থের কি হবে না, পরিপন্থী হবে না। পরিপন্থী হবে না, এবং সে মামলার বাদী এবং বিবাদী হবে না। সেক্ষেত্রে যে ক্ষেত্রে মানে যারে নেক্সট ফ্রেন্ড বানাইলো বা অভিভাবক বানালো সে কিন্তু ওই মামলার বাদী বা বিবাদী হবে না। যে ক্ষেত্রে নাবালক আসন্ন বন্ধু ছাড়া মোকদ্দমা দায়ের করে, আন্ডারলাইন করবেন, সেক্ষেত্রে মামলাটি রক্ষণীয় নয়। 3টা স্টার দেন। আসন্ন বন্ধু ছাড়া মামলা দায়ের করলে রক্ষণীয় নয়। এখন আপনি যদি বলেন স্যার রক্ষণীয় নয় মানে কি খারিজ করবে? না, এই জায়গা ভাষাটাই এরকম, রক্ষণীয় নয়। তো আপনি ভাষাটাই মনে রাখেন, রক্ষণীয় নয়। তারপরের পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে নাবালকের পক্ষে কোনো মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত করতে পারে আরজিটি খরচ সহ নথি থেকে অপসারণের জন্য। মানে মামলাটা দায়ের করছে আসন্ন বন্ধু ছাড়া, সরাসরি নাবালক করছে, তাহলে বিবাদী দরখাস্ত করবে যে ওনার আপনি মামলাটা খরচ সহ নথি থেকে কি করবেন, অপসারণ। অপসারণের জন্য দরখাস্ত করবে। এই প্রশ্নটাই একবার এসেছিল বিগত বছরের প্রশ্ন। দেখেন, নাবালকের পক্ষে কোনো মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত দায়ের করতে পারে আরজিটি খরচা সহ কি নথি থেকে অপসারণের জন্য। এটাই ভাষা, নথি থেকে অপসারণের জন্য। 3টে স্টার দেন। তো এখন আমি একটু বলি, সেটা হলো যে নাবালকের হাতে অপশন হলো 2টা। হয় সে সাবালক হওয়ার পর মামলা করবে, আর যদি সে সাথে সাথে করতে চায় তাহলে কিসের মাধ্যমে করবে? Next নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে। এ হলো কথা। বাদী ব্যক্তি। সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখেন, নাবালক কর্তৃক প্রত্যেক মোকদ্দমা দায়ের করতে হবে কি দ্বারা? আসন্ন বন্ধু দ্বারা। তারপরে 5 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, গার্ডিয়ান অ্যাড লিটেন কে? এটা ভিভিআই। নাবালকের পক্ষে আইনগত ব্যবস্থা নিতে আদালত কর্তৃক নিযুক্ত ব্যক্তি। এ জায়গা সরকার হবে না, কি হবে? আদালত কর্তৃক। এ জায়গা 6, 7, 8 সবগুলোই ভিভিআই, এবং এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। এ জায়গা যতগুলো আছে আমি একটু যদি পড়ি। 6 নাম্বার, যে যে ক্ষেত্রে বিবাদী একজন নাবালক সেই বিবাদী পক্ষে একজন অভিভাবক নিয়োগ করবে কে? আদালত। আদালত। তারপরে দেখেন, যে ক্ষেত্রে নাবালক বিবাদীর ক্ষেত্রে কোনো ব্যক্তি অভিভাবক হিসেবে উপযুক্ত না হলে বা অভিভাবক হিসেবে কোনো ব্যক্তি কাজ করতে ইচ্ছুক না হলে আদালত কাকে বিবাদীর অভিভাবক নিয়োগ করবে? আদালতের কোনো কি কর্মকর্তাকে। তারপরে 8 নাম্বার দেখেন, একজন নাবালক বাদী সাবালক হওয়ার পর তার আসন্ন বন্ধু কর্তৃক দায়েরকৃত কোনো মামলা নিম্নলিখিত কোন কারণে খারিজের জন্য আবেদন করতে পারে? মানে এটা ভিভিআই। মামলাটি অযৌক্তিক হলে, মামলাটি যথাযথ না হলে, মামলাটি সে পরিচালনা করতে কি না চাইলে, সবগুলা। তো বাদ বাকি যা আছে এগুলাও গুরুত্বপূর্ণ। 11 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, নাবালকের অভিভাবক মোকদ্দমা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকলে নিম্নলিখিত কোন কাজটি সে করতে পারবে না? কোনো মামলা আপোষ মীমাংসা করতে সে পারবে না। অভিভাবক অন্যান্য সবকিছুই পারবে, বাট অভিভাবক আপোষ মীমাংসা করতে পারবে না। বুঝছেন? এখানে একটা মানে এক্সট্রা কথা একটু জেনে রাখা ভালো, যদিও এটা তামাদি আইনের বিষয়বস্তু, বাট যেহেতু নাবালকের বিষয়বস্তু একটু লিখে রাখেন যে কোন নাবালকের সম্পত্তি, একটু লেখেন, কোন নাবালকের সম্পত্তি, কোন নাবালকের সম্পত্তি তার অভিভাবক কর্তৃক হস্তান্তর করা হলে, কোন নাবালকের সম্পত্তি তার অভিভাবক কর্তৃক হস্তান্তর করা হলে সে সাবালক হওয়ার 3 বছরের মধ্যে, সে সাবালক হওয়ার 3 বছরের মধ্যে উক্ত হস্তান্তর বাতিলের মামলা দায়ের করবে। ব্র্যাকেটে লেখেন তামাদি আইনের 44 অনুচ্ছেদ, হস্তান্তর বাতিলের মামলা দায়ের করবে। তামাদি আইনের 44 অনুচ্ছেদ মানে আর্টিকেল 44।
অনুচ্ছেদ। একবার প্রশ্ন আসছে বিজিএস এ বা বার কাউন্সিলে, বিজিএস এ আসছে বোধহয়, যে একজন নাবালক, তার বয়স যখন 12 বছর, তার পিতা তার একটা জমি হস্তান্তর করছে, সে সাবালক হয়েছে 2025 সালে, এখন সে 30 সালে এসে ওই সম্পত্তি বাতিলের আবেদন করছে, হস্তান্তর। সাবালক হয়েছে 25 সালে আর হস্তান্তর বাতিলের আবেদন করছে 30 সালে, এটা কি এই মামলা চলবে কিনা? কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। কারণ তার মামলা করার তামাদি মেয়াদ ছিল কতদিন? কতদিন বলেন? স্যার সেক্ষেত্রে নাবালক জানতো না, সাবালক হওয়ার পরে। জি, স্যার সাবালক হওয়ার পরে যদি 30 বছরের আগে পর্যন্ত না জানতো। না জানতো মানে কি হস্তান্তর করছে জানে না, তাই? সেক্ষেত্রে আপনি তামাদি এনে 18 দরের সুবিধা নেবেন, যে আমি প্রতারণা করতে আমার বাবা পাঠাইছিল আমি জানতাম না। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ। আমাদের 15 মিনিটের বিরতি, 15 মিনিট, এরপর আবার শুরু হবে। যদি কেউ হাঁটাচলা করার ভিটামিন ডি নিতে চান ছাদে যেয়ে দাঁড়ান। তো নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা, আদেশ 33, সুট বাই পপার। দেওয়ানি কার্যবিধি 33 আদেশের বিধান অনুযায়ী নিঃস্ব ব্যক্তি মামলা দায়ের করতে পারে। এখন নিঃস্ব ব্যক্তি আসলে কে? আপনি নিজেরে নিঃস্ব ঘোষণা করলে হবে না। নিঃস্ব ব্যক্তি হলো এমন ব্যক্তি, দেখেন, যে ব্যক্তি মকদ্দমা দায়ের করতে প্রয়োজনীয় কোর্ট ফি দিতে অক্ষম, বা যে ক্ষেত্রে কোনো কোর্ট ফি নির্ধারণ থাকে না, সেক্ষেত্রে তার, আন্ডারলাইন করবেন, পরিধেয় বস্ত্র, পরিধেয় বস্ত্র এবং মামলার বিষয়বস্তু ছাড়া গোল দিবেন 500 টাকার বেশি সম্পত্তি না থাকলে। কি ছাড়া? পরিধেয় বস্ত্র বা মামলার বিষয়বস্তু ছাড়া কত টাকার বেশি? 500 টাকার বেশি সম্পত্তি না থাকলে উক্ত ব্যক্তি নিঃস্ব ব্যক্তি বলে গণ্য। সরি, 5000, জি 5000, নট 500, 5000। তাহলে ধরেন একজন ব্যক্তি, তার বাড়ি গুলশানে আছে, এখন তার বাড়িটা দেখে সে বেদখল হয়েছে, ওই বাড়ির মূল্যই 100 কোটি টাকা, কিন্তু তার কোর্ট ফি দেওয়ার কোনো সুযোগ, মানে সামর্থ্য নাই। যদি দেখে যে তার আসলে ওই বাড়ি ছাড়া আর 5000 টাকার বেশি মূল্যের সয় সম্পত্তি এই মুহূর্তে নাই, তাহলে সে কি? নিঃস্ব ব্যক্তি। তাহলে দেখেন, নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা করার অনুমতির জন্য দায়েরকৃত কোনো আবেদন আদালত প্রত্যাখ্যান করতে পারে যদি নির্ধারিত পদ্ধতিতে আবেদনটি দাখিল না করা হয়। নির্ধারিত পদ্ধতিতে যদি আবেদন দাখিল না করা হয়, যদি নিঃস্ব ব্যক্তি না হয়, যে ক্ষেত্রে তার অভিযোগ কোনো কারণ উল্লেখ করেনি, যে ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার 2 মাস অব্যবহিত পর বা ঠিক, এই দুইটা শব্দ কেটে দিবেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। অব্যবহিত পরে বা ঠিক, এই 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 শব্দগুলো কেটে দিবেন, এগুলো কেটে লিখবেন পূর্বে। তাহলে ভাষাটা হবে 2 মাস পূর্বে প্রতারণামূলক ভাবে সম্পত্তি হস্তান্তর করে। মানে আপনি নিঃস্ব ব্যক্তি হিসেবে কোর্ট ফি ফাঁকি দেওয়ার জন্য আপনার যত সহায় সম্পত্তি আছে ইচ্ছা করেই 2 মাস আগে হস্তান্তর করে দিচ্ছেন, যে আপনি এখন যদি দেখে যে 2 মাস আগে আপনি এটা করছেন, তাহলে অবশ্যই আপনি আর নিঃস্ব ব্যক্তি থাকবেন না। তো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? নিঃস্ব ব্যক্তির মামলা 33, নিঃস্ব ব্যক্তির আপিল 44, 3-3-4-4, মূল মামলা হলে 3-3 আর আপিল হলে 4-4। কত টাকার সম্পত্তি? 5000। যদি বলে নিঃস্ব ব্যক্তির আপিলের ক্ষেত্রে কত টাকার সম্পত্তি? 5000। আপিলও 5000, মূল মামলাও 5000। এরপরে যদি বলে যে কত মাস পূর্বে হস্তান্তর করলে নিঃস্ব ব্যক্তি হবে না? 2 মাস কত মাস পূর্বে? 2 মাস পূর্বে। পূর্বে। আপিল 44। এই নেন, আপনাদের নেন, প্রশ্ন নেন কত। বিগত বছরের প্রশ্ন এসেছে, একবার দেখেন, একজন ব্যক্তিকে তার তখন নিঃস্ব বলা যায় যখন তার পরিধেয় বস্ত্র মকদ্দমা বিষয়বস্তু ছাড়া 10 টাকা মূল্যমানের সম্পদ থাকে। 5000 টাকা। কত টাকা? 5000। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ওয়ার্ডার 33 রুল 1 অনুযায়ী কোনো ব্যক্তি প্রপার গণ্য হবেন যদি মামলার বিষয়বস্তু প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ ব্যতীত তার সম্পত্তির মূল্য কত টাকার বেশি না হলে? 5000। তো বাদ বাকি যা হতে পারবেন। এখানে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, 5 নাম্বার প্রশ্নটা দেখেন। 4 তো অলরেডি ঠিক করে দিছি, যে নিঃস্ব ব্যক্তি হিসেবে দায়েরকৃত কোনো মামলা আদালত প্রত্যাখ্যান করতে পারে যদি আবেদন জমা দেওয়ার কয় মাস আগে? 2 মাস আগে। 5 নাম্বার দেখেন, দেওয়ানি কার্যবিধি 33 আদেশের 5 বিধির অধীন নিঃস্ব ব্যক্তি কর্তৃক দায়েরকৃত কোনো মকদ্দমা আদালত প্রত্যাখ্যান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো কি? রিভিশন। তারপরে 7 নাম্বারটা দেখেন,
বাদীকে নিঃস্ব ব্যক্তি নয় বলে ঘোষণা করতে পারে ড্যাশ দিনের মধ্যে। কতদিন? 7 দিন। এটা ইম্পর্টেন্ট, এটা আমরা ভেতরে পড়ি নাই। নিঃস্ব ব্যক্তি হিসেবে ডিসপাপারিং, নিঃস্ব ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে কতদিন? 7 দিন। আমরা চলে আসি স্বার্থবিহীন মামলা, ইন্টারপ্লিডার সুট। তার আগে বন্ধক লিখে লেখেন 34 আদেশ। বন্ধক, বন্ধক, বন্ধকি সম্পত্তি সমান সমান লেখেন আদেশ 34। জাস্ট যদি কখনো প্রশ্ন আছে যে বন্ধকের মামলা সম্পর্কে আছে কত আদেশে, কত আদেশ? 34। এইটুক জানলেই হবে, আর প্রয়োজন নাই। বন্ধকি সম্পত্তি সম্পর্কিত মামলা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে কত আদেশ? 34 আদেশ। এরপরে আমরা চলে আসি স্বার্থবিহীন মামলা বা ইন্টারপ্লিডার সুট। 88 ধারা আদেশ কত? 45, মানে 88 ধারা সেকশন 88 আর আদেশ কত? 35। ভাই, স্বার্থবিহীন মামলা যদি এক কথায় বলি, যে মামলায় আপনার মামলার খরচ ছাড়া বাদীর আর কোনো স্বার্থ নাই, এবং স্বার্থবিহীন মামলায় বাদী থাকে সর্বনিম্ন একজন, কিন্তু বিবাদী থাকতে হবে সর্বনিম্ন 2 বা ততোধিক। 2 বা ততোধিক। আপনি একটা স্থাবর বা অস্থাবর সম্পত্তি, ধরেন আপনি একটা জমির দখলে আছেন, এখন ওই জমিটা এসে আখিনুর দাবি করতেছে যে এই জমির মালিক সে, ফেরদৌস দাবি করতেছে এই জমির মালিক সে, দুইজনই দলিল দেখাইছে। এখন আপনি বলতেছেন ভাই আমি দখলে আছি, এই জমির মালিক আমি না, বাট আপনি যে প্রকৃত মালিক তাকে এই জমিটা বুঝাই দিতে চান। এখন আপনি যদি আদালতের দ্বারস্থ না হয়ে বুঝাই দেন, আপনি যদি আখিনুরে দিয়ে দেন, তখন কিন্তু ফেরদৌস আপনার বিরুদ্ধে মামলা করবে, বুঝেন কিনা? কিন্তু আপনি যদি আদালতের দ্বারস্থ হয়ে বলেন যে আদালতে বলেন যে আপনি যারে বুঝাই দেওয়ার দরকার দেন, আমি এই ঝামেলার মধ্যে যাব না, কিন্তু আমার মামলা করতে যে খরচাপাতি হয়েছে ওই দুইজনে বলেন সেই খরচাটা দিতে, এটাই হলো স্বার্থবিহীন মামলা। আপনি একটা আইফোন পেয়েছেন, এখন আইফোনটা এই আশরাফুল সাহেবও দাবি করে, হিজবুল সাহেবও দাবি করে, দুইজনই বসুন্ধরা সিটির মানি রিসিট নিয়ে আসছে এই যে, তখন আপনি যে মামলা করে দিবেন আদালতে স্বার্থবিহীন মামলা। স্বার্থবিহীন মামলা করলে আদালত দেখে শুনানি করে যারে খুশি তারে দিয়ে দেবে, কিন্তু আপনি বলবেন যে ওনার আমার মামলা করতে যে খরচাপাতি হয়েছে এই খরচাপাতির জন্য অন্য দুইজন দিয়ে দেয়। তাহলে স্বার্থবিহীন মামলায় সর্বনিম্ন বাদী একজন, সর্বনিম্ন বিবাদী কয়জন? বিবাদী কিন্তু অসংখ্য হতে পারে, এটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও। এটা ধারা কত? 88, আদেশ কত? 35। বলেন। যে পক্ষ প্রাথমিক মামলার জয়লাভ করবে, ওই যে খরচটা সেদিকে নাম করে দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। খরচটা ধরেন যে জয়লাভ করছে সেও দিতে পারে, আর একজনও দিতে পারে। এটা ওই সংশ্লিষ্ট যে বিধান আছে সেই আইন অনুসারে আপাতত মনে রাখেন খরচ যারা বিবাদী আছে তারাই দিবে, এইটুকুই জানেন। তো স্বার্থবিহীন মামলা ইন্টারপ্লিডার সুট দেখেন দেওয়ানি কার্যবিধির 88 ধারা এবং 35 আদেশে স্বার্থবিহীন মামলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। গোল দিবেন 2 বা ততোধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট পাওনা টাকা বা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি। গোল দিবেন কি কি সম্পত্তি? স্থাবর বা অস্থাবর সম্পত্তি দাবি করে বা যার নিকট দাবি করা হয় উক্ত সম্পত্তির উপর তার খরচার দাবি ব্যতীত যদি অন্য কোনো দাবি দেওয়া না থাকে, এটা আন্ডারলাইন করেন, কি দাবি ব্যতীত? খরচার দাবি ব্যতীত অন্য কোনো দাবি দেওয়া না থাকে, তিনি প্রকৃত মালিকের নিকট উক্ত সম্পত্তি বা অর্থ অর্পণ করতে প্রস্তুত থাকে, তবে সেই সম্পত্তি বা অর্থ কার নিকট অর্পণ করতে হবে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজের খরচার দাবি আদায়ের জন্য উক্তরূপ দাবিগণের বিরুদ্ধে সকলের বিরুদ্ধে যে মামলা দায়ের করে তাকে কি বলে? স্বার্থবিহীন মামলা বলে। হ্যাঁ, আলমগীর সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বলেন? জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, 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 হুম হুম। তো তাহলে দেখেন আমরা পড়া শুরু করি যে সিদ্ধান্ত নিজের খরচার দাবি আদায়ের জন্য উক্তরূপ দাবিগণের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয় তাই স্বার্থবিহীন মামলা, বা ইংরেজিটা মনে রাখেন ইন্টারপ্লিডার সুট। উদাহরণ দেখেন, এ একটি সম্পত্তির দখলে আছে,
সি এবং ডি উক্ত সম্পত্তির দখল দাবি করে। সি এবং ডি এসে বলতেছে যে এই সম্পত্তির মালিক আমরা। উক্ত সম্পত্তিতে এ কোনো স্বার্থ দাবি করে না, কিন্তু সে উক্ত সম্পত্তির প্রকৃত মালিককে অর্পণ করতে চায়, একার অন্তঃস্থদেন চায়। এ স্বার্থহীন মামলা দায়ের করতে পারে। তাহলে আমরা চলে আসি যে স্বার্থহীন মামলায় আর্জিতে কি কি বিষয় উল্লেখ করতে হয়। এগুলা মোটামুটি ওই মামলার বিষয়বস্তুতে বাদীর খরচার দাবি ব্যতীত অন্য কোনো স্বার্থ নিহিত নাই, বিবাদী কর্তৃক পৃথক পৃথকভাবে তাদের দাবি উল্লেখ করেছে, বাদী এবং বিবাদীর মধ্যে কোনো ষড়যন্ত্র নাই। আমাদের মাহবুব সাহেব একটা প্রশ্ন করছে যে খরচাটা কে দিবে? খরচাটা আদালত যারে দিতে বলবে সে দিবে। আদালত চাইলে বিবাদী সবার কাছ থেকেও আদায় করতে পারে, আদালত চাইলে যে কোনো একজনের কাছ থেকেও আদায় করতে পারে। এটা আদালত শুনানি করে আদায় করে দিবে আর কি। তো খরচা তো আর মামলা করার সাথে সাথে আপনি পাবেন না। খরচা পাবেন কখন? যখন মামলা নিষ্পত্তি হবে তখন। জেনে রাখা ভালো, দেখেন স্বার্থহীন মামলার বিষয়বস্তুতে বাদী কোনো স্বার্থী দাবি করে না, শুধুমাত্র গোল দিবেন খরচার দাবি করতে পারে। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এটা ভিভিআই এজেন্ট তার প্রিন্সিপালের বিরুদ্ধে, প্রজা তার ভূমি মালিকের বিরুদ্ধে স্বার্থহীন মামলা দাবি করতে পারে না। এজেন্ট যদি বলে যে প্রিন্সিপাল আমার মালিক না, স্বার্থহীন মামলা করে দিতে, প্রিন্সিপাল পাবে নাকি আর একজন, এটা করতে পারবে না। বা প্রজার কাছে যখন মালিক জমি চাচ্ছে, ফেরত চাচ্ছে, প্রজা বলতেছে মামলা করে দিছে যে নিয়ত দাবি করে, বাট তুমি তো প্রজা হিসেবেই জমি নিছো, সো এই প্রজা স্বার্থহীন মামলা করতে পারবে না। আর স্বার্থহীন মামলায় সর্বনিম্ন দুইজন কি থাকতে হবে? বিবাদী থাকতে হবে। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ড্যাশ দ্বারা ইন্টারপ্রিটার সুট দায়েরের বিধান আছে। কত ধারায়? 88 ধারায়। জি। তো এখানে রোমান সংখ্যা আপনারা বুঝেন তো না? 3টা এক্স মানে হচ্ছে 30 আর ভি মানে হচ্ছে কত? 5, 35, 27 এই ধরনের প্রশ্ন আসে। 3 নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট ভিভিআই 3 নাম্বার, 4 নাম্বার ভিভিআই। চলে আসি আমরা অন্তর্বর্তীকালীন আদেশ, অ্যাড ইন্টারিম অর্ডার। তাহলে তামিল সাহেব, স্বার্থহীন মামলা কার কাছে করে? মানে স্বার্থহীন মামলা কোন আদালতে করে বলেন? বলেন যে তা তো পড়ার নাই। স্বার্থহীন মামলা কোন আদালতে করে? প্রবাস? জানবেন? শেখ অনিক? যে আদালতের এখতিয়ার আছে সে আদালত সে আদালতে সহকারী জজ না সিনিয়র সহকারী জজ? মানে সিভিল জজ না সিনিয়র সিভিল জজ? তার এখন দেখতে হবে যে মামলার বিষয়বস্তু কতটুকু মূল্যবান। হ্যাঁ, তাই বলেন যে 5,000 টাকা দেওয়ানি সহকারী স্যার। 5,000 মানে 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 নিঃস্ব ব্যক্তি না। স্বার্থ এখন যে সম্পত্তি হবে, যদি আপনার আইফোন 16 প্রো ম্যাক্স হয় বা 17 প্রো ম্যাক্স হয়, ধরেন দাম 2 লাখ, তাহলে কোথায় যাবে? সিভিল জজ। জমির মূল্য যদি 1 কোটি হয় তাহলে কার কাছে? বুঝতে পারছি স্যার। যুগ্ম জেলা জজ। বুঝছেন? মাথা খুলছে এবার? এটা তো ওই বিষয়বস্তুর উপর নির্ভর আর করে। আপনি কি বলেন 5,000? স্বার্থহীন মামলার মধ্যে 5,000 আসলো কেমনে? আচ্ছা, আপনি নিঃস্ব হয়ে যাবেন। স্যার, আচ্ছা, নিঃস্ব হয়ে যাবেন। না স্যার। আচ্ছা, অন্তর্বর্তীকালীন আদেশ। ভাই, অন্তর্বর্তীকালীন আদেশ কাকে বলে? মামলা চলাকালীন সময়ে যে আদেশগুলো দেয় সেটা বলে অন্তর্বর্তীকালীন আদেশ। মানে যে আদেশের কার্যকারিতা সীমিত সময়ের জন্য, যে আদেশের কার্যকারিতা চিরস্থায়ী নয়, সেটারই বলে অন্তর্বর্তীকালীন আদেশ। তো আমরা অন্তর্বর্তীকালীন আদেশ কি কি হতে পারে সামনে পড়বো। প্রথমেই চলে আসি কমিশন নিয়োগ। দেখেন, কমিশন নিয়োগ আছে 75 ধারা, আর আদেশ কত? 26। কমিশন বিষয়টা আসলে কি? কমিশন মানে এই না যে কাউরে টাকা দিয়ে কোনো কাজ করাইছেন, কমিশন দিছেন। কমিশন মানে হলো যে যে কাজটা আদালত স্বয়ং নিজে করতে পারতেছে না, আদালত প্রতিনিধি হিসেবে যদি কাউরে পাঠায় তারে বলে কমিশন। ধরেন একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা দরকার, এখন ওই সাক্ষী হচ্ছে খুবই অসুস্থ, সে আদালতে তারে কোনোভাবেই আনা যাচ্ছে না, আবার বিচারকও তো ওই জায়গা যেতে পারতেছে না, তখন আদালত একজনকে নিয়োগ করে পাঠাইছে যে আপনি ওনার জবানবন্দি নিয়ে আসেন। এদেরই যারে পাঠাইলো তারে বলে কি? কমিশন। আবার মধ্যবর্তী মুনাফা তো বুঝেন সবাই। জি স্যার। বাদী এসে মধ্যবর্তী মুনাফা দাবি করছে এত টাকা, তো বাদী বলল যে ওনার দরকার হইলে আপনি একজন কমিশন নিয়োগ করে ওনারে দিয়ে যাচাই করে আনেন। তো বিবাদী গিয়ে বাদী কমিশন গিয়ে দেখতে পারে যে আসলে এত বাঁশঝাড় আছে কিনা, আসলে এত আম বাগানে আম আছে কিনা, আসলে এত ফ্ল্যাট আছে কিনা। তো এগুলো যাচাই বাছাই করে কমিশন এসে আদালতে রিপোর্ট দিতে পারে। তাহলে যে কাজটা আদালত স্বয়ং পারে না, কাউকে দিয়ে করায়,
তারাই কি বলে কমিশন। কমিশন। তো প্রথমে চলে আসি 75 ধারা। দেখেন 75 ধারায় আদালত যে সকল ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে, দেওয়ানি কার্যবিধি 75 ধারা অনুযায়ী আদালত নিম্নলিখিত বলতেন 4টা ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে। কয়টা ক্ষেত্র? 4টা। প্রথমটা হলো কোন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করতে, কোন ব্যক্তির জবানবন্দি বা কি সাক্ষ্য গ্রহণ করতে, টু এক্সামাইন এনি উইটনেস। লেখেন বিধি 1 থেকে 8, বিধি 1 থেকে 8। তাহলে কোন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণের জন্য যে কমিশন, এটা আছে বিধি 1 থেকে 8। তারপরে স্থানীয় বা সরেজমিনে তদন্ত অনুষ্ঠানের জন্য বিধি 9। কত? স্থানীয় বা সরেজমিনে তদন্তের জন্য কত? বিধি নয়। বিধি 9। হিসাব পরীক্ষা ও সমন্বয় করতে বিধি 11, টু এক্সামাইন এন্ড অ্যাডজাস্ট অ্যাকাউন্টস। তাহলে জবানবন্দি গ্রহণের জন্য 1 থেকে 8, সরেজমিনে তদন্তের জন্য কত? 9, আর হিসাবের খাতা পরীক্ষার জন্য কত? 11। সম্পত্তি বাটোয়ারার জন্য এখানে লেখেন 13 ও 14, বিধি 13 ও 14, টু মেক এ পার্টিশন, বিধি 13 ও 14। তো প্রথমেই চলে আসি আমরা যে জবানবন্দি গ্রহণের জন্য। বুঝতেই পারতেছেন যে জবানবন্দি গ্রহণের জন্য আসলে সে অসুস্থ, বা সে আদালতের প্রক্রিয়ার বাইরে, অথবা সে কোনো সরকারি কর্মকর্তা, সে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে আসলে জনগণের ক্ষতি হতে পারে। এই সকল পরিস্থিতিতে কারো জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। তো এখানে এই যে দেখেন কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য কোন কোন ক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করবে, কোন কোন ক্ষেত্রে, তা 26 আদেশের 1 বিধিতে বলছে। কোন কোন ক্ষেত্র শব্দটা বলতেন, কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন কারণের ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করবে, সেটা আছে 26 আদেশের কি 1 বিধিতে। অপরদিকে যে ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন ইস্যু করবে, সেটা আছে 26 আদেশের 4। কোন কোন ক্ষেত্রে বললে 26 আদেশের 1, আর কোন কোন ব্যক্তির কথা বললে 26 আদেশে কত? 4। বুঝছেন? আপাত দৃষ্টিতে 1 মনে হইতে পারে, বাট অ্যাকচুয়ালি 1 না। কোন কোন ক্ষেত্রের কথা বললে 26 আদেশের 1, ব্যক্তির কথা বললে 26 আদেশের 4, মনে রাখেন। তো প্রথমে আমরা একটা একটু দেখি। বিধি 1, যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে, সাধারণ নিয়ম হলো প্রত্যেক ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে হবে আদালতে। তবে নিম্নলিখিত ক্ষেত্রে আদালত সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য কমিশন প্রেরণ করতে পারে। আদালতের এখতিয়ার ব্যক্তি এলাকার বসবাসকারী কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হওয়া থেকে কি বলতেন অব্যাহতি পেয়ে থাকলে। অনেক ক্ষেত্রে আদালত কারো অব্যাহতি দিচ্ছে যে আপনার সশরীরে এই জায়গায় আসা লাগবে না, তাহলে যারা অব্যাহতি দিতে তার জবানবন্দি গ্রহণের জন্য কি করতে পারে? কমিশন পাঠাতে পারে। সাক্ষী অসুস্থ বা অচল হওয়ার কারণে হাজির হতে কি হলে? অপারগ হলে। সাক্ষী যদি কি থাকে? অসুস্থ থাকে, তাহলে সেই ক্ষেত্রেও, তাহলে ক্ষেত্র আমি মনে রাখবো অব্যাহতি দিলে, ক্ষেত্র আমি মনে রাখবো সাক্ষী অসুস্থ বা অচল হলে। এটা হলো 26 আদেশের কত? 1। এবার চলে আসেন 26 আদেশের 4। আচ্ছা, যারা আপনারা এই যে মনে করেন না যে পার কাউন্সিলে আমার তো কিছু মনে থাকে না, কিছু তো পড়তে পারি না, এই যে 3 জনের যে ভাইবা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, 3জনই তো ফোন দিছে এখন পর্যন্ত। 3জনের একজন হচ্ছে বিজিবিতে চাকরি করেন, ওনার চাকরির মেয়াদ 20 বছর প্রায় হয়ে গেছে, চাকরি ছাড়তে ছাড়তে ও জায়গাতে ছাড়তে দিচ্ছে না, পদত্যাগ পত্র জমা দিছে। উনি একজন খুব বেশি পড়ালেখা করতে পারে নাই, মানে ওই চাকরির জন্য খুবই প্রবল আগ্রহ, কিন্তু পড়াশোনা করতে পারে নাই। একজন হচ্ছে আমাদের বোরাশির শাহ আলম সাহেব, উনিও খুব বেশি রেগুলার আসেন নাই, অসুস্থ, হালকা হালকা ভাষা ধারণা। আর একজন এই যে গাজীপুর থেকে ফোন দিল আলমগীর তাপস, উনিও আর একটা চাকরি করে ওই প্রিলিও কোন রকম পাশ করছে, ভাই রিটেনও কোন রকম পাশ করছে, আর ভাই ভাও কোন রকম পাশ করে ইনশাল্লাহ উকিল হবে। মানে এমন না যে তার খুব বেশি ভালো প্রস্তুতি ছিল বা খুব বেশি ভালো পড়াশোনা করছে, বাট যতটুকু সময় পাইছে সে নিজের মতো করে চেষ্টা করছে, এবং ভাগ্য তার সহায় হয়েছে, আল্লাহ তার রহমত করছে, ইনশাল্লাহ পার হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের মোটিভেট করা, যারা মনে করেন যে এই মুহূর্তে যে আমাদের প্রস্তুতি তো তেমন ভালো না, আমরা কি পাশ করতে পারবানি। তা আমি আপনাদের একজন মেন্টর হিসেবে মনে করি যে আপনারা এই শেষ পর্যন্ত, আমরা যদি শেষ পর্যন্ত যাই, পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের পড়ালেখা হয়, এইটুক মনোবল যদি আপনার থাকে, আগে থেকে যদি হাল না ছেড়ে দেন, তাহলে ইনশাল্লাহ পাস হবে। বুঝতে পারছেন? এ কারণে হতাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, যাতে বার কাউন্সিল পরীক্ষা পিছাকার
নাফিসাক। আপনার মেন্টালিটি ইতিবাচক থাকতে হবে। আর যারা এই জায়গায় ভাইবা পরীক্ষার্থী আপনারা আছেন, মানে ভাইবা আসলে দেখেন মানুষের কপাল কি, এই যে আমাদের এই জায়গায় আছে কানিজ ফতেমা আলম খান, ইন্ডা রিভিউ করছে, ইন্ডা যদি রিভিউতে পাস হয় তাইলে দিবে ভাইবা, আর যদি রিভিউতে না আসে তাইলে দিবে কি এমসিকিউ। তাহলে আসমা খানম একবার লিখিত দিয়েছে, ওনার আর একবার লিখিত দেওয়ার সুযোগ আছে। তাহলে এজন্য আপনারাও হতাশ হবেন না। আপনারাও, আমি বিশ্বাস করি রিভিউতে আপনাদের রেজাল্ট আসবে, আমি বিশ্বাস করি আসবে। তো তারপরও আসুক আর না আসুক, আমরা প্রিলির পড়ালেখা চালাই যেতে হবে, যে শো মাস্ট গো অন, কিছু তো উপায় নেই। তো এজন্য এমন না যে পড়তে হইলে 1 বছর না পড়ে পরীক্ষা দিলে পাশ করবেন না, এমন না যে মোটামুটি এই যে যা আছে এইটুকু, সো আপনারা হতাশ হবেন না, কিন্তু নিজের ন্যূনতম প্রচেষ্টাটুকু ওই জায়গা থাকা দরকার। আর মনের মধ্যে সরিষা দানা পরিমাণ কোনো, ওই যে বলেন না যে সরিষা দানা পরিমাণ কোনো অবিশ্বাস, অহংকার, এদিক সেদিক চিন্তা চেতনা করা যাবে না, এইটুকানা যাবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহরে ডাকেন, ইনশাল্লাহ পাস করবেন আর কি। দেখেন তো যার জবানবন্দি, এই যে আমাদের আশরাফুল সাহেব ভাবতেছে ও স্যার আমার কথা বললো না, আপনারও রিভিউতে এসে যাবেন ইনশাল্লাহ। দেখেন তা যার জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করা যেতে পারে, সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করা যেতে পারে যদি উক্ত ব্যক্তি আদালতের স্থানীয় এখতিয়ারের সীমার বাইরে বসবাস করে, যদি সে বাস করে আদালতের কি সীমার বাইরে, আর যদি উক্ত ব্যক্তি যে তারিখে তার জবানবন্দি গ্রহণ করা হবে তার পূর্বে সে আদালতের স্থানীয় এখতিয়ারভুক্ত এলাকার ত্যাগের উপক্রম করলে। মানে ধরেন সে একজন সরকারি কর্মকর্তা, যেদিন তার জবানবন্দি গ্রহণ করবে তার আগেই সে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ওই যে আমাদের বর্তমান ডিসি সাহেবের আগে যে যিনি কে ছিলেন, ওনার নাম কি, কামরুল ইসলাম, যে বদলি হয়ে গেল, দেখা গেল উনি একটা মামলায় সাক্ষ্য গ্রহণ করা দরকার কিন্তু তার আগেই উনি বদলি হয়ে চলে গেছে, তাহলে সেই ক্ষেত্রেও কমিশন ইস্যু করতে পারে। আদালতের মধ্যে প্রজাতন্ত্রের চাকুরিতে কর্মরত কোনো ব্যক্তি যে জনসেবার ক্ষতি ব্যতীত উপস্থিত হতে পারবে না সেরূপ ব্যক্তিদের জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন প্রেরণ করতে পারে। সো আপনি এগুলা মনে থাক বা না থাক, কোন কোন ক্ষেত্রে বললে 26 1, আর ব্যক্তির কথা বললে 26 4, আর বাদ বাকি সব ভালোভাবে মনে রাখেন, যে অসুস্থ হইলে, বাইরে থাকলে, অব্যাহতি দিলে, এইগুলা। তো দশম বিজিএস একটা কঠিন প্রশ্ন আসছিল, সচরাচর এই ধরনের প্রশ্ন আসে না, তারপরেও ভিভিআই পার্সন ফর হুজ এক্সামিনেশন, মানে কোন কোন ব্যক্তিদের পরীক্ষার জন্য কমিশন ইস্যু করা যেতে পারে। ব্যক্তিদের কথা বললে 26 কত 4, আর পার্সনের জায়গা যদি কেসেস হতো, কেসেস ইন হুইচ, তাহলে সেই ক্ষেত্রে কত 26 ক্ষেত্রগুলো বললে 26 1, আর পার্সন বা ব্যক্তি বললে 26 4। যেটা ভিভিআই 26 9, স্থানীয় বা সরজমিনে তদন্তের জন্য কমিশন টু লোকাল ইনভেস্টিগেশন। লোকাল ইনভেস্টিগেশনের পাশে লেখেন পক্ষগণের আবেদন এবং পক্ষগণের আবেদন বা আদালত স্বপ্রণোদিত হয়ে, এটা একটু লেখেন, পক্ষগণের আবেদন বা আদালত স্বপ্রণোদিত হয়ে। কারণ কি, ফ্যান একবার জোরে চলে আসতে চলে, পক্ষগণের আবেদন বা আদালত স্বপ্রণোদিত হয় লিখেছেন। তো তাহলে প্রথমে যেটা মনে রাখবেন যে স্থানীয় বা সরজমিনে তদন্ত 26 কত বিধি, 9 বিধি। তারপরে যেটা আসবে যে লোকাল ইনভেস্টিগেশন, এটা পক্ষগণের আবেদনের ভিত্তিতেও হতে পারে, আদালত স্বপ্রণোদিত হয়েও হতে পারে। তো এখন আমরা দেখবো যে সরজমিনে তদন্তের কেন প্রয়োজন। দেওয়ানি কার্যবিধির 26 9 বিধির অধীন আদালত সরজমিনে তদন্তের লোকাল ইনভেস্টিগেশন হয়ে কমিশন ইস্যু করতে পারে। নিম্নলিখিত কারণে আদালত সরজমিনে তদন্তের জন্য কমিশন ইস্যু করতে পারে। কি কি দেখেন, মামলার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য, আন্ডারলাইন করেন, বিরোধীয় কোনো বিষয় কি ব্যাখ্যা করার জন্য, কোন সম্পত্তির বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণের টাকা, বাৎসরিক প্রকৃত মুনাফার জন্য। বাজার দর, ওই সম্পত্তির বাজার দর কত দেখতে পাঠাইছে, মধ্যবর্তী মুনাফা কত দেখতে পাঠাইছে, ক্ষতিপূরণের টাকা কত দেখতে পাঠাইছে, বাৎসরিক প্রকৃত মুনাফা কত দেখতে পাঠাইছে। তাহলে এই সকল ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে স্থানীয় তদন্তের জন্য 26 কততে 9 বিধিতে, পক্ষগণের আবেদনের ভিত্তিতে অথবা কি আদালত স্বপ্রণোদিত। বুঝছেন? তারপরে দেখেন, পুরাতন বইতে হয়তো বা নাই, বাট কথাগুলো শুনেন।
আদালতে গ্রহণ করা যেতে পারে এমন কোনো সাক্ষ্য সংগ্রহ করার উদ্দেশ্যে সরেজমিনে তদন্তের আদেশ দেওয়া যায় না, বরং এমন বিষয়ে সরেজমিনে তদন্ত নির্দেশ দিতে হবে যেটা উক্ত বিষয়ের প্রকৃতির কারণে নির্দিষ্ট স্থানে গিয়ে সাক্ষ্য সংগ্রহ করা প্রয়োজন হয়। অর্থাৎ যে বিষয়ে আদালতে সাক্ষ্য গ্রহণ করা যাবে সেটা কখনোই কমিশন ইস্যুর নির্দেশ দিবে না। হিসাবের বইয়ের তালিকা প্রস্তুত করতে, মকদ্দমার সম্পত্তির মূল্যমান নির্ধারণ করতে, বিরোধীয় ভূমিতে অবকাঠামো আছে কিনা সেটা নির্ধারণ করতে, কোনো সীমানা প্রাচীর কোনো নির্দিষ্ট প্লটে অবস্থিত কিনা সেটা নির্ধারণ করতে কমিশন ইস্যু করা যেতে পারে। কিন্তু লাস্টের লাইন, বিরোধীয় ভূমিতে কে দখলে আছে সেটা নির্ধারণ করতে কমিশনার নিয়োগ করা যায় না, কারণ আদালত সাক্ষ্য প্রমাণ দিয়ে দখল প্রমাণ করা বাদীর দায়িত্ব এবং আদালত এমন দায়িত্ব কমিশনারকে অর্পণ করতে পারে না। কমিশনার জাস্ট গিয়ে দেখে আসতে পারে যে ওই জমির অবস্থা কি, কিন্তু দখলে কে থাকবে নাকি থাকবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিবে কে? আদালত। বুঝছেন? মানে তারে নিয়োগ করবে না যে তুমি যে অমুকরে দখল বুঝাই দিয়ে এসো। দখল দেখার দায়িত্ব কার? আদালতের। তারপরে এখানে একটু নিচে লিখে রাখেন, অনধিক 3 মাস কমিশনের রিপোর্ট দিবে, অনধিক 3 মাস। যে কমিশনার, অ্যাডভোকেট কমিশনার বা যারা কমিশন নিয়োগ করে পাঠাইলো সেটা রিপোর্ট জমা দেবে কতদিনের মধ্যে? কতদিন? 3 মাস। অনধিক 3 মাস। নাম মঞ্জুর না মঞ্জুর রিভিশন, মঞ্জুর না মঞ্জুর রিভিশন। 26 আদেশে কোনো আপিলযোগ্য আদেশ নাই, সো এখানে মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক সর্বক্ষেত্রে প্রতিকারী কি বলেন? রিভিশন। এখানে একটু লিখে রাখেন লোকাল ইন্সপেকশন, গতকাল আমরা পড়ছিলাম লোকাল ইন্সপেকশন কথাটা একটু লেখেন। লোকাল ইন্সপেকশন বা স্থানীয় পরিদর্শন, LOCAL, লোকাল ইন্সপেকশন, INSPECTION, লোকাল ইন্সপেকশন। লিখেছেন? বাংলা লেখেন স্থানীয় পরিদর্শন বা সরেজমিনে পরিদর্শন। সরেজমিনে পরিদর্শন লিখছেন? যে কথাটা একটু নতুন লিখতে হবে সেটা হলো আদালত স্বয়ং পারে বা কমিশন নিয়োগ করতে পারে। লোকাল ইন্সপেকশন আদালত স্বয়ং গিয়ে করতে পারে অথবা কাউরে পাঠাতে পারে। লোকাল ইন্সপেকশন আদালত স্বয়ং পারে মানে উনি নিজে গিয়ে দেখে আসছে, অথবা কাউরে কমিশন নিয়োগ করে পাঠাতে পারে। তারপরে এখানে লেখেন 39 আদেশের 7, 39 আদেশের 7, 39 আদেশের 7, এটা লিখে লেখেন আবেদন, পক্ষগণের আবেদন আর কি। 39 আদেশের 7 সমান সমান হলো পক্ষগণের কি লিখবেন? আবেদন। দেখছেন? আর 18 আদেশের 18 আদালত স্বয়ং, আদালত নিজের ইচ্ছায় সুমোটো পাঠাতে পারে। তাহলে 39 আদেশের 7 পক্ষগণের আবেদনের ভিত্তিতে, আর 18 আদেশের 18 আদালত স্বপ্রণোদিত হয়ে। বুঝছেন? শুধুমাত্র
আঠারোতে পক্ষগণের আবেদন হতে পারে, স্বপ্রণোদিত হতে পারে, নাকি শুধু 18 আদালত নিজের ইচ্ছায়, 18 আর পক্ষগণ আবেদন করবে হলো 39 আদেশের সাথে। জি, এটা। তারপরে জেনে রাখা ভালো, তো এখানে বলা আছে যে আদালত কর্তৃক নির্ধারিত 3 মাসের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে। স্থানীয় তদন্তের প্রতিবেদন মঞ্জুর হোক বা নামঞ্জুর হোক, প্রতিকার কি? ডিভিশন। মঞ্জুর হোক বা নামঞ্জুর হোক, ডিভিশন। মনে রাখেন 26 আদেশে কোনো আপিলযোগ্য অর্ডার নাই। তো এখানে একটা বিষয় দেখেন, 1 নম্বর প্রশ্ন, যে স্থানীয় তদন্ত পরিদর্শনে কোন কাজটি করা যায় না? সম্পত্তির দখলকার নির্ধারণ, এটা নির্ধারণ করা যায় না। লোকাল ইনভেস্টিগেশনের বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? 26 আদেশের কোথায়? 9 আছে। আর যদি বলে লোকাল ইন্সপেকশন, 18, 18 হলো আদালত স্বপ্রণোদিত হয়ে, 39 হলো পক্ষগণের আবেদনের ভিত্তিতে। আমরা চলে আসি 26 আদেশের 11, হিসাব পরীক্ষা করার জন্য বা সমন্বয় করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। হিসাবের খাতা পরীক্ষা করার জন্য আদালত কি করতে পারে? কমিশন ইস্যু করতে পারে। ধরেন একটা মামলা, এখন এই মামলায় অনেক বড় একটা বিষয়, মানে অনেক হিসাবপত্র করতে হবে, হিসাবপত্র পরীক্ষা করতে হবে না, আদালত স্বয়ং কোর্টেও এইগুলো আনা যাচ্ছে না, আর আদালত স্বয়ংও যেতে পারতেছে না, তাহলে কমিশন ইস্যু করবে কততে? এই 26 আদেশের 11তে। এবং এক্ষেত্রেও প্রতিকার কি? রিভিশন। 26 আদেশে কোনো আপিলযোগ্য আদেশ নেই। সম্পত্তি বাটোয়ারা, কমিশন টু মেক পার্টিশন, 26 আদেশের 13, অ্যাকচুয়ালি 13 ও 14তে আছে, ঠিক আছে। দেওয়ানি কার্যবিধি 26 আদেশের 13 ও 14 বিধি অনুসারে যদি সম্পত্তি বাটোয়ারার জন্য প্রাথমিক ডিগ্রি প্রদত্ত হয়ে থাকে এবং বিষয়টি দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 54 ধারার আওতায় না পড়ে, 54 ধারার আওতায় যদি পড়ে তাহলে এই বাটোয়ারা ভাগ বাটোয়ারা করে দিবে হচ্ছে কালেক্টর। আর 54 ধারার আওতায় না পড়লে এটার জন্য কমিশন নিয়োগ করতে হবে। বুঝছেন? তা যদি বলে যে 26 আদেশের 13 বিধিতে সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন ইস্যু করবে কখন? যখন 54 ধারার আওতায় সেটা পড়ে না, সেই ক্ষেত্রে। তবে আদালত যাকে উপযুক্ত মনে করবে তার নিকট কমিশন প্রেরণ করে প্রাথমিক ডিগ্রিতে বর্ণিত শর্ত অনুসারে সম্পত্তিটি বাটোয়ারা করবে। তো এখানে 2012 সালে একটা প্রশ্ন এসেছে, দেখেন 1 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 26 বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যায় না? ভাগ বন্টনের জন্য যায়, দাগভুক্ত কিনা যায়, নির্দিষ্ট জমি দাগভুক্ত কিনা সেটা যায়, কিন্তু সত্য আছে কিনা এটা দেখার জন্য কমিশন নিয়োগ দেওয়া যায় না। আর বাটোয়ারার নিচে লেখেন অনধিক 3 মাস, বাটোয়ারার নিচে লেখেন অনধিক 3 মাস। তাহলে স্থানীয় তদন্ত হোক, বাটোয়ারা হোক, সময় কতদিন? সর্বোচ্চ কত? 3 মাস। সেলফ প্র্যাকটিসের 3, 5, 6, 7, 13, 14, 16 এগুলো ইম্পর্টেন্ট। তো আমরা আজকে এই পর্যন্তই পড়বো, এখন সরাসরি আমরা ক্লাস টেস্টে চলে যাই। আজকে আপনাদের 50 মার্কের একটা ক্লাস টেস্ট হওয়ার কথা, একটু অপেক্ষা করেন, 5 মিনিটের মধ্যে আমি প্রশ্ন প্রিন্ট করে দিচ্ছি। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন। আগামীকালকের পরীক্ষার রুটিন দিয়ে দিই, মানে সিলেবাস দিয়ে দিই। আগামীকাল পড়ে আসবেন 8 আদেশ থেকে 20 পর্যন্ত, 8 থেকে 20। জি, হ্যালো।